মধ্যরাতে জ্ঞান ফিরল গুটির। শক্তপোক্ত মানিক এবার অসহায় বোধ করতে লাগলো। গুটির কত শত প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে, সামলাতে পারবে তো? নড়ে চড়ে বসলো মানিক, কিন্তু মনের ভাবনা বাস্তব হলো না। গুটির জ্ঞান ফেরার পর না করলো কোনো প্রশ্ন, না হলো উতলা। আলগোছে উঠে বসলো চুপচাপ। মানিক শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? গুটি উত্তর না দিয়ে বলে উঠল, ওনাকে ধরে নিয়ে গেল আর উনি কোনো প্রশ্ন করলেন না, আপনাকে চুপ করিয়ে দিলেন। পুলিশও বেশি কিছু বলল না। উনি আগে থেকে জানতেন এসব হবে, তাই না? মানিক জবাব দিল না। গুটি মাথায় হাত চেপে বসে রইল। পুনরায় প্রশ্ন করতে ইচ্ছে হলো না, তবে উত্তর সাজাতে ইচ্ছে করলো। মনে মনে ভাবতে ইচ্ছে করলো কি হতে চলেছে তার সাথে। কি যেন ভাবতে ভাবতে হঠাৎ মানিককে বলে উঠল, ভুল পথের ফুল হয়ে ফোটার চেয়ে ঠিক পথের ঝরা পাপড়ি হয়ে পায়ের ধুলো মেখে অনাদরে পড়ে থাকা ঢের ভালো। সঠিক মানুষ না জুটল, সঠিক পায়ের ধুলো অন্তত জোটে কপালে। মানিক অনেক কিছু বলতে গিয়ে বলল না। ভরসার চাহনিতে মুচকি হেসে চলে গেল নিজ কক্ষে। গুটি বসে রইল ভোরের অপেক্ষায়। পরের দিন সকাল হতে না হতে গুটি মানিকের সঙ্গে থানায় যাওয়ার জেদ ধরল। মানিকের একটাই কথা, শরণের বারণ আছে। সকাল থেকে দুপুর অবধি গুটি জেদ দেখিয়ে বসে রইল গো ধরে। থানায় গিয়ে বিস্তারিত জানতে চায় আর কথা বলতে চায় শরণের সাথে। বিশ্বাস, অবিশ্বাস আর অনিশ্চয়তায় ক্লান্ত সে, কিন্তু মানিককে কোনোভাবে টলাতে পারল না। দুপুরে মানিক কোনো এক বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে গুটি অনেকখানি খবরের আশায় টিভির সামনে বসল। খবরের চ্যানেল ঘেটে যা জানতে পারল তাতে খেয়েই হারালো গুটি। চিন্তায় কুল কিনারাহীন। ছাত্রনেতা শরণ তালুকদার বাবার খুনের দায়ে আটক। খবরটা গুটিকে ছন্নছাড়া করে তুলল। বীরেন তালুকদার মরে থাকলে খুনি তো সে নিজে, শরণ কি করে খুনি হতে পারে? নানান আশঙ্কার চিন্তা মিলিয়ে বুকের বাঁ পাশ ভারী হতে লাগলো। মস্তিষ্ক হয়ে উঠল ভীত সন্ত্রস্ত। প্রতিটা খবরের চ্যানেলে কম বেশি একই খবর ঘুরিয়ে ফিরিয়ে চলছে। শরণের অতীত নিয়ে চলছে টানা হেঁচড়া। গুটি অধৈর্য হয়ে নিজে নিজেই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আগের দিনের সেই কালো বোরকাটা পরে নিয়েছে বেরোনোর আগে। এদিকে মানিক বাসায় ফিরে গুটিকে না পেয়ে দিশাহারা। চলন্ত টিভিতে খবরের চ্যানেল দেখে বুঝে নিল গুটি কতটা জেনেছে। বুঝতে পারল থানার দিকেই গেছে। গাড়ি নিয়ে বের হলো থানার উদ্দেশ্যে। একজন সিএনজি চালকের সাহায্যে থানা অবধি পৌঁছালো গুটি। থানার ভেতরে ঢুকলো ভয়ে ভয়ে। ঢুকতে গিয়ে নিজের বাবাকে 4-5 জন লোকের সাথে বের হতে দেখে চমকে গেল। নিজেকে আড়াল করে এক কোণে গিয়ে দাঁড়ালো। তার বাবা এখানে কেন? যাদের সাথে বের হলো তাদের মধ্যে একজনকে চিনেও ফেললো তৎক্ষণাৎ। গতকাল ড্রয়িং রুমে অনেকের ভিড়ে একজন ছিল, এই লোকটা। আরও কিছুটা ভেতরে যেতে উদ্যত হলে পেছন থেকে হাতে টান পড়ল। মানিক চলে এসেছে। গুটিকে দেখতে পেয়ে আলগোচা হাতে ধরে বাইরের দিকে নিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো গুটিদি, শরণ খুব রেগে যাবে। গুটি এক ঝটকা হাত ছাড়িয়ে থানার ভেতরে চলে গেল, বড় বড় পা ফেলে। মানিক থানার ভেতরে দাঁড়িয়ে পারল না জোর করে কিছু বলতে, আর না পারল জোর করে কিছু করতে। পিছু পিছু ছুটে গিয়ে শুধু বলল, ওকে কুল, আমি দেখা করিয়ে দিচ্ছি, তুমি কোনো স্টেপ নিও না আর মুখও খুলবে না। গুটি নিজেও বুঝতে পারছিল না কি করবে, তাই মানিকের কথা মতো পিছু নিল। মানিক একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে অনায়াসে কথা বলার ব্যবস্থা করে দিল। গুটি খুব একটা কড়াকড়ি টের পেল না থানার পরিবেশে। মনে হলো যেন থানায় আসা আর এসে একজন খুনের অভিযুক্তের সঙ্গে দেখা করা যেন ভাত মাছ। গুটি শরণের মুখোমুখি হয়ে কিছু বলতে অবধি পারল না। শরণ ধমকে উঠল গুটির পেছনে দাঁড়ানো মানিককে। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, ওই জানোয়ারটা মাত্র বের হলো, গুটিকে দেখেনি তো? মানিক মাথা নেড়ে না করলে গুটির দিকে শরণ তাকালো। চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। ভেজা চোখে চিন্তার স্যাঁতস্যাঁতে আদল, তবুও মন কাড়া। ভেজা চোখ জোড়ায় দৃষ্টি কায়েম রেখে মানিককে বলল, ঘুষখোরটার ছুকছুক স্বভাব আছে, ওটাকে একটু সাইডে নিয়ে যা।
মানিক চলে গেলে গুটিকে হাতের ইশারায় কাছে এসে দাঁড়াতে বলল শরণ। গুটি এলো না, ঠায় দাঁড়িয়ে রইল। শরণ মুস্কি মুস্কি হেসে বলল, একটা গোপন কথা, কেউ শুনে ফেললে মুশকিল। প্লিজ কাম ক্লোজ। গুটি চোখ মুছতে মুছতে কাছে এসে দাঁড়ালে শরণ বলল, গতকাল বিয়ে হয়েছে আমাদের। হিসেব অনুযায়ী আজ ফুলসজ্জা। ভাইয়ের সঙ্গে বাসায় গিয়ে বসাচুন, আমি আসছি। গুটির হাত পা নিষ্পিস করে উঠল রাগে। এদিকে কি দিয়ে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। তার ওপর শরণের দুষ্টু চাহনিতে দুষ্টু কথা, মিশ্র অনুভূতি গুটির। শরণ এবার সিরিয়াস মুখভঙ্গিতে বলল, বাসায় যান, আমি চলে আসব। আমার জন্য দুশ্চিন্তা করে করে ধকল নেবেন না গুটি, রাতে এমনিতেও বেশ ধকল যাবে। এটুকু বলে গাল ফুলিয়ে মিসকে একটা হাসি দিল শরণ। গুটি হতবিহবল শরণের এমন পরিস্থিতিতে এমন আচরণ আর কথা শুনে। গুটির মুখভঙ্গি যখন দৃঢ় হলো, শরণ তখন বুঝল গুটি প্রশ্নের বান ভাঙতে প্রস্তুত। অমনি ব্যাঘাত ঘটাতে বলে উঠল, বাসায় যান, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে তবেই আপনাকে আপনার থেকে চেয়ে নেব। যান গুটি, প্লিজ, এখানে কোনো প্রশ্ন করবেন না। এতটুকু বলেই শরণ মানিককে ডাক দিল। গুটি শরণকে বৎসনা করে বলল, থানার 14 শিকের পেছনে বসে ফুলসজ্জার আলাপ কি সোজা না? বউ চাইলে বাকিওয়ালা বিছানায় সারব। আই হ্যাভ নো প্রবলেম। বাবা এখানে কেন এসেছিল? বাসায় যান গুটি। এ পর্যায়ে শরণের মুখভঙ্গি হলো কঠিন, কণ্ঠ দৃঢ়। ততক্ষণে মানিকও চলে এসেছে। বাসায় যান, সব প্রশ্নের উত্তর সময় মতো পাবেন। মানিক নিয়ে যাও নাকি? গুটির ভীষণ ইচ্ছে করলো জেদ দেখাতে, কিন্তু কোথাও একটা আটকালো। তার ওপর পায়ে ভীষণ ব্যথাও করছে। হাজারটা প্রশ্নের জবাব না নিয়ে শেষমেশ চলে গেল শরণের সামনে থেকে। তবে যেতে যেতে কানে এলো মানিককে বলা শরণের কথা, বাসায় গিয়ে একটা পেন কিলার দিস ওনাকে, আর সেলাইটা চেক দিস। গুটি বাসায় এসে অবাক। ড্রয়িং রুম ভর্তি ফুলের গোডাউন। মানিক থতমত মুখে ফুলগুলো গুটির রুমে নিয়ে বলল, আপাতত ওই রুমে যাও, এই রুমে এখন কাজ আছে। গুটি যখন একলা বেরিয়ে গিয়েছিল থানায় যাবে বলে, মানিক তখন ফুল কিনতেই গিয়েছিল। এসে গুটিকে না পেয়ে ফুলগুলো ড্রয়িং রুমে ফেলেই তড়িঘড়ি বেরিয়েছিল গুটিকে খুঁজতে। গুটি বিরক্ত ছিল, এবার লজ্জাও পেল, আবার মাথা ভর্তি চিন্তা। চুপচাপ চলে গেল পাশের রুমে। রাত যখন 11টা ছুঁই, গুটি তখন ঘুমে বিভোর। চিন্তা রাজ্য থেকে কখন ঘুমের রাজ্যে চলে গেছে গুটি তা নিজেও জানে না। ঘুমের মাঝে আচমকা টের পেল কারো বাহুডোরা আবদ্ধ হওয়ার মৃদু অনুভূতি। তাকিয়ে বুঝে উঠতে যতটা সময় নিল, ততক্ষণে সে হাওয়ায় ভাসছে, অর্থাৎ শরণের পাচা কোলে তখন 8-60 সেটে আছে। ঘুমের রেশ কাটিয়ে চিৎকার করতে করতে চুপ করে গেল গুটি। অপ্রস্তুত হয়ে চারদিকে তাকিয়ে মানিকের খোঁজ করল। এদিকে বুকের বাঁ পাশ ধূপধাপ লাফাচ্ছে। শরণ গুটির মনোভাব বুঝে ফিসফিস করে বলল, আপনার ভাইকে বাসা থেকে বের করা হয়েছে, সে এখন সামনের অ্যাপার্টমেন্টে আছে। গুটির সময় জ্ঞান আপাতত নেই, রাত ঠিক কটা বাজে জানে না, তবুও ধরে নিল এখন মধ্যরাত। বলল, এই মধ্যরাতে থানা থেকে পালিয়ে এসেছেন নিশ্চয়। শরণ বন্ধ রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, চাপার জোরটা হাতে ট্রান্সফার করুন তো, দরজাটা ধাক্কা মারুন। গুটি খুব জোরে ধাক্কা মারল দরজা। দরজা খুললে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল সামনে। কাঁচা ফুলের গন্ধটা চট করে নাকে এসে ধাক্কা দিল। তেজ কিছুটা কমে এলে গুটির। শরণ রুমে ঢুকে গুটিকে বিছানায় বসিয়ে ওয়ার্ড্রপ থেকে 2টো প্যাকেট বের করে দিয়ে বলল, ঝটপট রেডি হন তো, বস আসবেন। রাগে ফেটে পড়ল গুটি, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমারে কি পাগল মনে হয়? পাগল? ফুলসজ্জার রং লাগছে মনে? হ্যাঁ, বউ সেজে খাটের ঠিক মাঝখানটায় বসবেন, মাথায় ঘুমটাটা মাস্ট, আর ওই কাঁচা ফুলের গয়নাগুলো। আমি ঘুমটাটা তুলব, আপনি হাসবেন অল্প করে, এইটুকুনি। তারপর আমি আপনার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াবো।
গতকালের মতো মাঝখানে কোনো হাত থাকবে না। চুমুটা ছুবে আপনাকে আর আমাকে একত্রে, তারপর আপনাকে বুকের ঠিক মাঝখানটায় জড়িয়ে নিয়ে আরাম করে সব বলবো, যদি শুনতে চান আর কি। নয়তো গেলাম আমি শুতে। হাই তুলতে তুলতে শরণ বিছানার বালিশ ঠিক করতে লাগলো। গুটি আশ্চর্যজনক চাহনিতে চেয়ে আছে। লজ্জা আর রাগে কান্না পাচ্ছে গুটির, মাথায় জেদও চাপছে। ইচ্ছে করছে লোকটার হাত পা বেঁধে গলায় চাকু ধরে বলতে, সব বলবি না দেব ভবলীলা সাঙ্গ করে। গুটি দারুণ জেদ দেখিয়ে বলল, আমি এসব কিচ্ছু করব না। ভালো চান তো এমনি বলুন, নয়তো আমি। গুটির দুহাত আচমকা পিছু মুড়িয়ে বলল শরণ। অপ্রস্তুতভাবে গুটি বন্দি হতেই রাগ বেড়ে তার আকাশচুম্বী। পা দিয়ে শরণের পায়ে আঘাত করে হাত ছাড়ানোর চেষ্টা করল। ব্যর্থ হলে নখ বসালো শরণের হাতে। শরণ তাতে আরো ঝাপটে ধরে বলল, বউ আসতে হবে না, ঘুমটাও দিতে হবে না, ফুলের গয়নাও দিলাম বাদ। একটু হাসতে তো পারেন নাকি? হাসতে হাসতে বউকে চলে আসুন, বাকিটুকু স্যাক্রিফাইস করে নিচ্ছি। গুটি আচমকা হাত নাড়তে গিয়ে চিৎকার করে উঠল। শরণ চিন্তিত হয়ে হাত ছেড়ে কি হয়েছে তা জিজ্ঞেস করতেই শরণকে বিছানায় ফেলে দিল গুটি। শরণের দুহাত চেপে ধরতেও সময় নিল না। কুটিল হেসে দাঁতে দাঁত চেপে গুটি বলল, পন্থাটা পুরনো, একটু ফিল্মি কিন্তু কার্যকরী। শরণ নড়ল চলল না, প্রতিক্রিয়াও শূন্য। দুজনের মাঝের কয়েক ইঞ্চি দূরত্ব গুছিয়ে শুধু একটা মাত্র কাজ করল, মাথা উঁচিয়ে শব্দ করে চুমু খেল গুটির ঠোঁটে। গুটি এক মুহূর্ত থমকে থেকে উঠতে গেলে টান দিয়ে ফেলে দিল বুকের ওপর। অতঃপর হলো সেই যা চেয়েছিল শরণ। বুকের সঙ্গে জাপটে ধরে আরাম করে মিয়ে গেল নরম বিছানায়। একটু বেশি মিয়ে গেল গুটি। ভেতরের অবস্থা তার ভীষণ নড়বড়ে, পেটের ভেতর মুচড়াচ্ছে, পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে অনবরত। আর শরণ সে অনুভূতি কুড়াতে বন্ধ চোখে শ্বাস গুনছে যেন। নাকি ফোন দিয়ে আসছে আর কি করে বশ করা যায় বাঘিনীকে, কি জানি, হয়তো তাই হবে। মিসেস শরণ তালুকদার। গুটি নীরব, কোনো প্রত্যুত্তর নেই। গুটিকে বুকের বাঁ পাশে গুটিয়ে রাখতে কতটা সক্ষম হয়েছে শরণ তার প্রমাণ মিলল গুটির নীরবতা ও নীরবে বুকে মাথা গুজে বিলীন হয়। চোখ বন্ধ করে রেখেছে সে। দীপ্তিময় আধলে মায়ার প্রশান্তির সংমিশ্রণে দারুণ আভা ফুটে উঠেছে। শরণ পাশ ফিরল, গুটিকে বুকে নিয়ে পাশ ফিরল। ফিসফিসিয়ে বলল, আমায় ভালো তো বাসেন, বিশ্বাস কেন করেন না? বীরেন তালুকদারের রক্ত বয়ে বেড়ায় বলে? বিশ্বাস করুন, ক্ষমতা থাকলে শরীর থেকে রক্ত আলাদা করে ফেলতাম, মুক্তি নিতাম এই পরিচয় থেকে। গুটি জবাব দিল না, হয়তো জবাব খুঁজছে। শরণ পুনরায় বলল, সেদিন রাতে ঘর ছেড়ে বেরিয়েছিলেন আমার কাছে আসবেন বলে। কতটা বিশ্বাস করলে কেউ এভাবে কারো ভরসায় ঘর ছাড়তে পারে? তখন আমাদের যোগাযোগ ছিল না। আপনার ফোন নিয়ে নিয়েছিল আপনার বাবা। যোগাযোগবিহীন সম্পর্কে আকাশ সমান বিশ্বাস রেখে জাস্ট একটা ঠিকানা মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন আমার কাছে আসবেন বলে। সেই বিশ্বাস, ভরসা সব এক লহমায় হারিয়ে গেল বীরেন তালুকদারের ছেলের পরিচয়। হয়ে গেলাম মিথ্যাবাদী। সত্যি কি আমি মিথ্যাবাদী? কোনো একটা কথা যেচে না বলা আর মিথ্যে বলা এক? আপনি তো সব জানতেন। আমাকে দূর থেকে সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, সাথ দিয়েছেন। ভেঙে পড়েছি বলার আগে আগলে নিয়েছেন। কত কথা বলিনি, বুঝে নিয়েছেন। খুবই অল্প সময়ের পরিচয় আমায় এক জনমের ভালোবাসা উপহার দিয়েছেন। ওই লোকটা কিভাবে আমার জীবন ওষ্ঠাগত করে তুলেছিল সব শুনতেন। আমি রোজ বলতাম আপনাকে, বীরেন তালুকদারের একটা ছেলে আছে যে ছাত্রদলের গুরুত্বপূর্ণ সদস্য, যার নাম ভাঙিয়ে বীরেন তালুকদার গ্রামের পরিবেশ ধীরে ধীরে কবজা করছে। তাও বলেছিলাম। তখনও তো বলেননি। আপনিই সেই ছেলে। আপনি যদিও আমার ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেননি, জিজ্ঞেস করলেও বলার প্রশ্ন ছিল না, কারণ ওই নরকের কীটটাকে
আমার বাবা বলে আমি কোনো দিনই মানতাম না। আমার বড় হতে যার পরিচয় লাগেনি, বড় হওয়ার পর তার পরিচয় আমি সেধে আপনাকে দিতাম না গুটি। আমার মাকে হাত পা বেঁধে ফেলে রেখে একই ঘরে পরনারী নিয়ে রাত কাটিয়েছে ওই লোক। আমার মায়ের চোখের সামনে অন্য নারী। শরণ আচমকাই থেমে গেল। সমাপ্ত হলো না কথা। গুটিকে সরিয়ে দিল বুক থেকে। গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো নিজে এবার গুটির বুকে জায়গা করে নিল। গুটির সর্বাঙ্গে কাঁপন ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। গুটির ভেতর কোনো ঝড় চলছে, আর কত নম্বর বিপদ সংকেতের আভাস তা যেন টের পাচ্ছে না স্বয়ং গুটিও। মন, মস্তিষ্ক, শরীর সব মোমের ন্যায় গলছে ক্রমশ। গঙ্গার ন্যায় বইতে শুরু করবে যেন এক্ষুনি। আমাকে ভালোবাসেন না গুটি? শরণের প্রশ্নে দিক বিদিক হারিয়ে বসল গুটি। ওপর নিচ মাথা নেড়ে ফুফিয়ে উঠল। চোখ উপচে অধৈর্যের বান ভাঙতে শুরু করলো অচেরি। আর কত দূরত্ব রবে? সব ঠিক থাকলে আজ দুজনের সম্পর্ক হতে পারত স্বচ্ছ। স্বল্প রাগ, অল্প অভিমান আর দ্বিধা ও সন্দেহ মিলিয়ে ব্যঞ্জনায় অনুভূতির বসে পড়ে গেছে। দ্বিধা কাটিয়ে দূরত্ব কমছেই না। আজ আর দূরত্ব নয়। শরণকে বুকের মাঝখানটায় আরো শক্ত করে জড়িয়ে ধরল, মৃদু কণ্ঠে স্বগতোক্তির সুরে ভালোবাসি বলে। শরণ খানিক চমকালো কিনা বোঝা গেল না। এক মুহূর্ত তন্নাশ হয়ে মাথা তুলে গাঢ় চুম্বন এঁকে দিল হৃদয়ের ঠিক মাঝ বরাবর। গুটির চোখে শুরু হলো অশ্রুদের আন্দোলন। শরণ কি যেন চেয়ে দেখল, হয়তো বোঝার চেষ্টা করলো গুটির মুখে স্বস্তি আছে না অস্বস্তি। গুটির বন্ধ দু চোখে ঠোঁট ছুঁয়ে দিল। নিজেকে সামলে গুটি আচমকাই শরণের ঠোঁটে হাত চেপে থামিয়ে দিল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, আমার অজানা এমন কিছু যদি থেকে থাকে যা আমি মেনে নিতে পারবো না, তবে থেমে যান, আর এগোবেন না। আর যদি এমন কিছু না থাকে যা আমি জানার পর আমাদের সম্পর্কে কোনো আশ আসবে বা আপনার প্রতি বিতৃষ্ণা কিংবা অসম্মান আসবে, তবে ঠিক ততটা ভালোবাসুন যতটা ভালোবাসা পৃথিবীর সব সুখকে ফিকে করে দিতে পারে। ততটা কাছে আসুন যতটা কাছে আসার পর আর দূরে যাওয়া যায় না। শুরুটা বিশ্বাস আর ভরসা দিয়ে হোক। আপনাকে ভরসা করে দায়িত্ব দিলাম, বেছে নিন কি করবেন। শরণের এক মুহূর্ত লাগলো না সিদ্ধান্ত নিতে। তৎক্ষণাৎ অধরবন্দি করল গুটিকে। কয়েক মুহূর্তের বন্দি জীবন কাটল শরণের ওষ্ঠ কারাগারে। যখন ছাড়া পেল তখনও বন্দিত্বের শৃঙ্খলের রেশ ধমনী জুড়ে বিচরণ করছে অবাধ্য শিশুর ন্যায়। গুটি নিজেকে ধাতস্থ করার সময় পেল না। দ্বিতীয়বার গাঢ় চুম্বনে লিপ্ত হলো শরণ। গুটি অপ্রস্তুত ছিল। প্রথম স্পর্শের অনুভূতি সামলে নিতে না নিতেই দ্বিতীয় দফা আক্রমণে দুহাতে খামছে ধরল শরণের চুল। দুজনের ভারী নিঃশ্বাসের ওঠানামা পাল্লা দিয়ে আড়াল করে নিল শরণের চুলে জেকে বসা মৃদু যন্ত্রণা। শরণের উন্মাদনা বাড়তে লাগলো। শরণ আচমকায় ঠোঁট ছেড়ে দিয়ে গুটির কপালে কপাল ঠেকে ভারী শ্বাস টেনে বলল, আমায় থামিয়ে দিন গুটি, থামান আমাকে, নয়তো শেষ হয়ে যাবেন। গুটি লাজুক ভঙ্গিমায় শরণের বুকে মুখ লুকালো। শক্ত হাতে আবদ্ধ করলো বাহুবন্ধনে। ভারী শ্বাসের ওঠানামায় ত্রস্ত দুজন। শরণ ইঙ্গিত পেয়ে গেছে। আর দেরি কিসের? গুটির উন্মুক্ত কাঁধে ঠোঁট ছোয়ালো। একবার, দুবার, বারবার। বাড়তে লাগলো চুমুর সংখ্যা। পুরো শরীর জুড়ে বিচরণ করতে লাগলো একে অপরের অস্তিত্ব। শক্ত হতে লাগলো গুটির হাতের বাঁধন। নরম হতে লাগলো শরীর, মন ও মস্তিষ্ক। এক হলো দুটো সত্তা। ভোরের আগ মুহূর্তে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে হুড়মুড়িয়ে উঠে বসার চেষ্টা করলো গুটি। শরণের পুরুষালী বাহুবন্ধন ভেদ করে উঠতে পারল না। শরণ তড়িগড়ি উঠে বসে বুকে জড়িয়ে শান্ত করলো গুটিকে। জিজ্ঞেস করলো, কি হয়েছে? জবাব না পেয়ে এক গ্লাস জল দিয়ে বলল, পুরোটা খেতে। ঘেমে জবজবে অবস্থা পুরো শরীরে। পরনের কামিজ ভিজে, মেয়েলি অবয়ব ফুটে উঠেছে। শরণের নজর সেসব পিছু ফেলে গুটির চোখে মত্ত হলো। এ চোখে ভয় যেন মানায় না, মানায় শুধু তেজ। শুয়ে দিয়ে জিজ্ঞেস করলো, দুঃস্বপ্ন দেখেছেন? গুটি মাথা নেড়ে সায় জানিয়ে গুটিসুটি মেরে
শরণের বুকে জায়গা করে নিল। বিড়াল ছানার মতো জাপটে শোয়া গুটির চুলে শরণ বিলি কাটতে লাগলো আঙুল নেড়ে। গুটির মনোযোগে বিঘ্ন ঘটিয়ে বলল, আর একটু প্রেসার দিলে নিশ্চিত বুক চিরে ভেতরে ঢুকে যাবেন। নিশ্চুপ গুটি। শরণ আবার বলল, আমার কাছে একটা ওষুধ আছে, যা একবার খেলে সব দুশ্চিন্তা উবে যাবে। এক রোজি ইনাফ, লাগবে? গুটি হঠাৎ ফুঁফিয়ে উঠল। হাতের বন্ধন হলো আরো শক্ত। কাঁদতে কাঁদতে অস্থির গলায় বলতে লাগলো, আমার কপালে সুখ সয় না, আপনি সইবেন তো? এমন কিছু নেই তো যা আমাকে টেনে হিসড়ে রোজ দুঃস্বপ্ন দেখাতে বাধ্য করবে? যদি থেকে থাকে তবে আমার অজানাই থাক। আমি চাই না শুনতে। আমি শুধু আপনাকে চাই, আপনাকে নিয়ে সুখী হতে চাই। ছোট্ট একটা সংসার হোক শুধু আমার নামে। আমি পারবো না আর ধোঁকা সইতে, আর পারবো না। শান্ত হন প্লিজ, এমন কিচ্ছু হবে না। আপনাকে কেউ ধোঁকা দেবে না গুটি। আপনাকে নিয়ে সুখের সর্বোচ্চ সীমা অতিক্রম করব আমি। শান্ত হন। গুটি শান্ত হলো না। শরণ বেছে নিল ভিন্ন পন্থা, ডুব দিল গুটির ওষ্ঠপদ্মে। গুটির খুব বেশি সময় লাগলো না শরণের ডাকে সাড়া দিতে। ভোরের সূর্য পৃথিবীতে পদার্পণ করেই যেন চাক্ষুষ সাক্ষী হলো নিষ্পাপ, নিঃস্বার্থ, স্বচ্ছ ভালোবাসার। একদিকে উদীয়মান চিরন্তন সূর্য দেবতা, অন্যদিকে অস্তমিত গুটির সমস্ত দুঃখ, কষ্টের দুঃসময়। গুটির নিদ্রা ভঙ্গ হলো বেশ বেলা করে। ঘড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য তখন 10-এর ঘরের অতিথি। চোখ খুলে বিছানা খালি পেয়ে উঠেই সোজা ওয়াশরুমে চলে গেল। স্নান সেরে বের হলো পেটিকোট আর ব্লাউজের ওপর টাওয়াল পেঁচিয়ে। ওয়াশরুমে চপচপে ভেজা মেঝেতে শাড়ি পরা যায় নাকি? একদমই না। এদিকে শাড়ি বাছাই করতে গিয়ে শুরু হলো সময় বিলাস। ওয়ার্ড্রোবে এত শাড়ি, গুটি খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো শাড়ি উল্টে পাল্টে দেখল। ধারণা করলো 3-4টে নতুন কেনা হলো, বাকি সব শরণের মায়ের। খয়েরি জমিনে কালো পাড়, তাতে পাতার নকশা। আঁচলটায় রং দরুর 7 রং। পুরনো দিনের শাড়ি তা বোঝাই যাচ্ছে। এটাই বেছে নিল গুটি। পরা শেষে মাঝখানে সিঁথি করে মোটা করে সিঁদুর পরল। নতুন বউ হিসেবে একটু সাজতে ইচ্ছে হলো, লজ্জা ভর করলো। শরণ কি ভাববে? ড্রেসিং টেবিল একদম মেয়েলি জিনিসপত্র দিয়ে ভরপুর। নিশ্চয়ই মানিকের কাজ এগুলো। এত সব ব্যবহার করতে না জানলেও কাজল পরতে খুব পছন্দ করে সে। কাজলটাই তুলে নিল। ভাবলো খুব অল্প করে লাগাবে, কিন্তু দিতে দিতে 2 চোখের কাজলে সামঞ্জস্যতা বজায় রাখতে গিয়ে মোটা করে দেয়া হয়ে গেল। গুটি ভাবলো মুখ দিয়ে ফেলবে, দরকার নেই এত সাজার। কিন্তু এর মধ্যেই দরজা ধাক্কা পড়ল। গুটি মুখ ধোয়ার চিন্তা বাদ দিয়ে দরজা খুলতে গেল। মনে মনে কল্পনা করতে লাগলো শরণের মুখোমুখি হবে কিভাবে, কি বললে কি জবাব দেবে। রাতের মুহূর্তগুলো লজ্জায় থামিয়ে দিতে চাইল পা, কিন্তু দরজার ওপার কড়া নাড়া থামেনি। দরজা খুলে মানিককে খাবারের থালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখল। মানিক বলল, ভেতরে আসবো গুটি দি? গুটি মাথা নেড়ে সায় জানালে মানিক ভেতরে ঢুকতে ঢুকতে বলল, পায়ের ব্যথা কত দূর? ভালোর দিকে? খুব একটা ব্যথা নেই, অনেকটা কমেছে। আচ্ছা খাবারটা খেয়ে নাও, ওষুধ দেব। বেলা হয়েছে অনেক। আরও আগে খেতে হতো। আমি নিজে নিয়ে নেব ওষুধ, তোমায় কষ্ট করে দিতে হবে না। শরণ আমায় কেলাবে। গতকাল ওষুধ মিস দিয়েছ শুনে যা ঝাড়ি ঝেড়েছে, আজ রিস্ক নেব না। গুটি দৃষ্টি খুঁজছে শরণকে, কিন্তু সরাসরি জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছে। তাই আগে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছ? আমি তো কোন সকালে খেয়েছি। আমি আবার রান্না করতে করতে অর্ধেক খেয়ে ফেলা ক্যাটাগরির মানুষ, অপেক্ষা আমার সয় না। আর উনি তোমার ভাই। আমার ভাই? মানিকের দুষ্টুমি বুঝতে পেরে চোখ পাকালো গুটি। মানিক দাঁত বের করে হেসে সমর্পণের ভঙ্গিতে বলল, তোমার উনি আমার মতোই। রান্না হতে হতে চুলা থেকে ভক্ষণ শুরু করে দেওয়া পাবলিক। সকাল সকাল খেয়ে দে বেরিয়েছে একটা কাজে, বাসায় নেই শুনে একটু মন খারাপ হলো।
সকালে ওঠেনি বলে কি রাগ করেছে? আগে আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল। খাবারটাও তারই রান্না করা উচিত ছিল। আচ্ছা, রান্নাটা কে করেছে? সবসময় তো আমরা দুজন মিলেই রান্না করি। আজ শরণ একা রান্না করেছে, বউকে খাওয়াবে বলে। আমি অবশ্য পাশেই ছিলাম। গুটি মনে মনে লজ্জায় নেতিয়ে গেল। কোথায় সে রান্না করবে তা না, তার জন্য শরণ সকাল সকাল উঠে রান্না করেছে। ছি, প্রতিজ্ঞা করল এখন থেকে রোজ সকাল সকাল উঠে সেই রান্না করবে। শরণকে কখনো রান্নাঘরে ঢুকতে দেবে না। কেন যে এত বেলা করে ঘুম ভাঙল? খাওয়া শেষ হলে মানিক নিজ হাতে ওষুধ বের করে দাঁড়িয়ে থেকে খাওয়া দেখে তারপর গেল। তবে যাওয়ার আগে একটা ফোন ধরিয়ে দিয়ে গেল হাতে। মিনিট খানেক বাদেই কল এলো শরণের। গুটি দুরু দুরু বকে চাপা আনন্দ আর রক্তিম ঠোঁট চাপা হাসিতে কল রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো হৃদয়কারা কণ্ঠস্বর। বইয়ের ঘুম কেমন হলো? আপনি কখন আসবেন? ছটফটানো আওয়াজ গুটির। শরণ শান্ত গলায় বলল, কাজ শেষ হলেই চলে আসব। ব্রেকফাস্ট করেছেন? গতকাল না বললাম? আমায় আপনি করে বলবেন না? আমিও তো বলেছি, আপনি বললে আমিও বলবো। আচ্ছা, আমি চেষ্টা করব। তাহলে আমিও চেষ্টা করব। কিছুক্ষণ নীরব রইল দুজন। পিনপত নীরবতা ভেঙে শরণ বলল, ওষুধ খেয়েছ? হ্যাঁ। ভাই দাঁড়িয়ে থেকে খাইয়ে গেছে। না পা, না পা, রাতে না বলেছিলাম? গুটি মিয়ে গেল। লজ্জায় দু চোখ টিপে বলল, খেয়ে নেব। এক্ষুনি খাবে? রাইট নাও। ওয়ার্ড্রোবের ওপরে রেখে এসেছি, চেক করো। পেয়েছি। গুটির ওষুধ খাওয়া হলে পুনরায় কিছুক্ষণ চুপ রইল দুজন। এবারও নীরবতা ভঙ্গ করল শরণ। মিস মি? না তো। ও, তাহলে তো লেট করে ফিরল। নো প্রবলেম, আই থিঙ্ক। মিস করছি না, তবে জলদি ফিরবেন। মিস না করলে জলদি কেন ফিরব? ওয়াই? গুটি ফট করে বলে উঠল, আমি শাড়ি পরে সেজেছি। কথাটা বলেই দাঁতে জিভ কাটল। এটা কেমন কথা বলল? শাড়ি পরেছে বলে জলদি কেন আসবে? জোকের বসে ফোনও কেটে দিল গুটি। ফোন কেটে পড়ল আরো লজ্জায়। ফোন কেন কাটলো? কি ভাবছে শরণ? ভাবছে সে লজ্জা পেয়ে ফোন কেটেছে। সত্যিই তো লজ্জা পেয়ে ফোন কেটেছে, কিন্তু তা ভাবার সুযোগ কেন দিল? ধুর, গুটির পাহাড় সম চিন্তা ভাবনার মধ্যেই পুনরায় ফোন বাজল। শরণ কল করেছে আবার। গুটি রিসিভ করে তড়িঘড়ি আগে আগে বলল, ভুলে কেটে গেছে, আমি কাটিনি। শরণের নির্লজ্জ চাপা হাসি যেন দূর থেকেই দেখতে পাচ্ছে গুটি। শাড়ি পরে সেজে আমাকে জলদি আসতে বললে, আমি কি এটাকে শাড়ি খুলে সাজ নষ্ট করার নিমন্ত্রণ ধরে নেব? গুটি ফোন কানে নিয়ে বসা থেকে ধপ করে শুয়ে বালিশে মুখ গুজল। শরণ ফের বলল, কল কি আবার ভুলে কেটে যেতে চলেছে? গুটি প্রলম্বিত শ্বাস ফেলে বলল, এবার কাটলে দ্বিতীয়বার কল ঢুকবে না। বাসার দরজা খুলবে কিনা তাও গ্যারান্টি দিতে পারছি না। আহা, নিমন্ত্রণ গ্রহণ করেনি বলে বইয়ের গোসা হলো? ওকে মাই সুইট লেডি, বাসায় ফিরে সবার আগে তোমার নিমন্ত্রণ রক্ষা করব। হ্যাপি? গুটি কপাল চাপড়ে রাগে স্বরে বলল, আপনি একটা ইয়োর সুইট হাজব্যান্ড। গুটি জবাব না দিয়ে প্রশ্ন ঘুরালো। বলল, কোথায় গিয়েছেন সকাল সকাল? আমায় ডাকলেন না কেন? রাতে বউটা আমার ঘুমাতে আর পারল কই, তাই সকালে আর ডাকিনি। আপনি জীবনও ভালো হবেন না। সব কথাতেই এক সুর। এর মধ্যেই শরণের ওপাশ থেকে কয়েকজনের গলার আওয়াজ শোনা গেল। শরণ তাড়াহুড়ো করে বলল, রাখছি গুটি, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আই উইল কামিং সুন, লাভ ইউ। গুটি এক মুহূর্ত ভাবল প্রত্যুত্তরে লাভ ইউ টু বলবে কিনা, কিন্তু ততক্ষণে কল কেটে গেছে। না কাটলে অবশ্য গুটির দ্বারা লাভ ইউ টু বলা হতো না। গুটি সারাদিন কাটলো বেশ ব্যস্ততায়। এ ঘর সে ঘর গোছগাছ আর রান্নাবান্না করে অর্ধেক দিন পার হলো। পাশাপাশি মানিকের সাথে আড্ডাও চলেছে জমিয়ে। তবে শরণকে ছাড়া গুটির সময় বড্ড পানসে কাটল।
মায়ের শাড়ি আর চোখের কাজল যেন বৃথা গেল একজনের প্রশংসা কুড়াতে না পেরে। দুপুর পেরিয়ে সন্ধ্যা, অতঃপর রাত। শরণের দেখা নেই। ফোনও দুপুরের পর থেকে বন্ধ। গুটি 2-3 বার জিজ্ঞেস করেছে মানিক কিছু জানে কিনা। মানিকের থেকে জবাব না পেয়ে থেমেছিল সারা বিকেল। কিন্তু রাত যত বাড়তে লাগলো গুটি তত অস্থির হতে লাগলো। ওদিকে মানিক নিজেও জানে না শরণ কোথায় আছে, কি অবস্থায় আছে। শরণ যেখানে গিয়েছিল সেখান থেকে 11টায় বেরিয়ে গেছে বলে জানতে পেরেছে। তারপর তো ফিরে আসার কথা, মানিক তো তাই জানে। এদিকে গুটিকে বাসায় একা রেখে বের হতে মানা করেছে শরণ। কোনোভাবেই একা ছাড়তে মানা করে গেছে। বাইরে খুঁজতে যাওয়া অতীব প্রয়োজন। কিছু জায়গায় ফোন না করে সশরীরে খোঁজ নেওয়া আবশ্যক। কয়েকজনকে দিয়ে ওদিকে খোঁজ চালালো, ফলাফল যখন শূন্য। মানিক তখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল গুটিকে একা রেখে যাবে শরণের খোঁজে। গুটির কাছে কাউকে রেখে যাবে এমন বিশ্বস্ত কেউ নেই, আর শরণের বিয়ের কথা কেউ জানেও না। তবে গেটের সামনে কয়েকজন ছেলে পেলে ঠিক করলো। গুটির কথা না বলে বলল বাসায় কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে যার খোঁজে কেউ না কেউ আসতে পারে, কড়া পাহারা দিতে বলল। অতঃপর বের হলো সাংবাদিক শুভঙ্কর দাসের বাড়ির উদ্দেশ্যে। সেখানে আগে যেতে হবে। এদিকে গুটির মনে বাসা বেঁধেছে দুশ্চিন্তা। বারংবার উটকো চিন্তার অবিশ্বাস হয়ে ছুতে যাচ্ছে মন মস্তিষ্ক। গুটি অবিচল, কোনোভাবেই শরণকে অবিশ্বাস করতে রাজি নয়। অবিশ্বাসকে দূরে ঠেলে দিতে মস্তিষ্ক বলে ওঠে তাহলে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে তো সে, এমন হাজারো দুশ্চিন্তায় ভেতরটা প্রায় লণ্ডভণ্ড। বাড়ির ভেতর টিকতে না পেরে মানিকের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে বারান্দায় এসে দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে পথ চেয়ে থাকলে কি জলদি আসবে শরণ? ফিরবে এক্ষুনি? গেটের চারপাশে হঠাৎ 8-10 জন ছেলেকে ঘুরঘুর করতে দেখে সন্দেহ হলো গুটির। অন্ধকারে ওকে কেউ দেখতে না পেল ছেলেগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছে। রুমে ফিরে মানিককে কল করে বিষয়টা জানালো। মানিক অভয় দিলে ফের বারান্দায় যেতেই চমকে গেল। গেটের সামনে সে 8-10 জন ছেলেকে ঘিরে আছে প্রায় 30 জন লোক। চোখের পলকে রক্তারক্তি কাণ্ড শুরু হয়ে গেল। আতকে উঠে মানিককে কল করে না পেয়ে নিজের ঘটনা ভিডিও শুরু করলো। কিন্তু একে একে 8-10 জনকে যখন গেটের ভেতরে ঢুকতে দেখলো তখন টনক নড়ল গুটির। আগের ছেলেগুলো যদি মানিকের ঠিক করা থাকে আর তাদের মেরে বিল্ডিংয়ে ঢোকা মানে তো বিপদ তারই। আবারও কল করলো মানিককে। এবারও ব্যস্ত দেখালো, তবে রিসিভ হলো। গুটি গড়গড়িয়ে সংক্ষিপ্ত বর্ণনা করতে করতেই দরজায় আওয়াজ হতে লাগলো ধুমধাম বিকট আওয়াজে। গুটি এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে উঠল। মৃদু চিৎকারে কেঁদে উঠল তৎক্ষণাৎ। ওদিক থেকে মানিকের নাম ধরে ডাকছে লোকগুলো। তার মানে গুটির খোঁজে নয়, এসেছে মানিকের খোঁজে। এটা বুঝতে পেরে মানিক আগে শান্ত করল গুটিকে। ভরসা দিয়ে বলল যতক্ষণ সম্ভব লুকিয়ে থাকতে, শীঘ্রই চলে আসবে সে। মানিক নিজেও জানে সে যেতে পারবে না এত জলদি। বাসা থেকে অনেক দূরে আছে, তাই যা করতে হবে দূর থেকেই করতে হবে। বুদ্ধি করে জিহাদকে কল করলো। একটা ঠিকানা দিয়ে বলল দেখা করতে চায়। ইচ্ছাকৃতভাবে নিজের ঠিকানা যথাযথ প্রমাণও দিল। ব্যাপারটা তার জন্য প্রাণ সংশয়ের হতে পারে, তবুও কাজটা করলো। কেননা সে জানে জিহাদ থেকে খবরটা ওই লোকগুলো অবধি পৌঁছে যাবে যে মানিক বাসায় নেই। বিপদমুক্ত হবে গুটি। ঠিক এই মুহূর্তের মধ্যে লোকগুলো অবধি খবর পৌঁছে গেল যে মানিক বাসায় নেই। ফিরে আসতে বলা হলো তাদের, কিন্তু ততক্ষণে তারা দরজা ভেঙে ফেলেছে। দলের লিডার রিফাত তখন এর মধ্যেই সোফায় গিয়ে বসে পড়েছে। ফেরত যেতে বলেছে তো কি হয়েছে? এত কাঠখড় পুড়িয়ে ঢুকেছে, এমনি এমনি চলে যাবে? মোটেও না। এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে সেদিন তাকে চর মেরেছিল শরণ। জিহাদ কিচ্ছু বলেনি, তাই আজ জিহাদের মর্জিতে এলো, ফিরে যাবে নিজের মর্জিতে। রিফাত হঠাৎ ঘূর্ণিঝড় হয়ে যেন আশ্রে পড়ল পুরো কক্ষ জুড়ে। পুরো কক্ষ লণ্ডভণ্ড করে সোফা জুড়ে বসালো কয়েক ঘা রামদায়ের কোপ। দেয়ালে দেয়ালেও কোপ পড়ল অজস্র। মুহূর্তের মধ্যে এক টুকরো নরকে পরিণত হলো ড্রয়িং রুম। সবাইকে হুকুম দিল প্রতিটা কক্ষকে নরক সাজাতে। কিন্তু হঠাৎ লোডশেডিংয়ে থামতে হলো সবাইকে।
রিফাত ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। বাকিরা কেউ ফোন নিয়ে আসেনি, সবাই যার যার ফোন গাড়িতে রেখে এসেছে। তারা এমন পরিবেশে এমন ঘটনায় অংশ নেয় সবসময়, ফোন রেখে এসি। রিফাত ফ্ল্যাশ চালু করতেই কি যেন হলো, সবাই মিলে একযোগে চিৎকার করে উঠল। আচমকা সবার চিৎকারে রিফাত খানিক কেঁপে উঠল, প্রকাশ করলো বিরক্তি। বলল, এই চুপ, চিল্লাচ্ছিস কেন? সবাই মিলে একসাথে একই কথা বলে উঠল, পিছনে ভূত ভাই, পিছনে ভূত। রিফাত রাগে অকথ্য ভাষায় গালি দিল। অন্ধকারে যেখানে পারে সেখানেই ধ্বংসযজ্ঞ চালানোর হুকুম দিয়ে পা বাড়ালো শরণের কক্ষের দিকে। ওই ঘরটা নষ্ট করবে সে নিজ হাতে। বহুবার অপমান করেছে তাকে শরণ, গায়ে হাত তোলা বাদ রাখেনি। শরণকে তো হাতের নাগালে পাবে না। ওর শখের বাড়িটা আজ শেষ করে দিয়ে যাবে। কয়েক পা আগাতেই পিচ্ছিল কোনো তরলে পা দিয়ে পিছলে পড়ে গেল রিফাত। হাত ফসকে মোবাইল গিয়ে কোথায় পড়ল তৎক্ষণাৎ ঠাওয়ার করে উঠতে পারল না। সমস্ত শরীর যেন জ্বলে উঠল চিনচিনে ব্যথায়। গা হাত পা ডলতে ডলতে ব্যথায় কোকিয়ে উঠে ডাকলো বাকিদের। দুজন এগিয়ে এলে দুজনের অবস্থা রিফাতের মধ্যে হলো। এর মধ্যে সবাই টের পেল, শুধু পিচ্ছিল নয়, ধারালো কিছু ছড়িয়ে আছে চারিদিকে। কয়েকজন ভয়ে দরজার দিকে দৌড়ালে সবাই একে একে আশ্রে পড়ল একে অপরের ওপর। তৎক্ষণাৎ একটা বিশাল গোল বেঁধে গেল। প্রত্যেকের মনে চাপা ভয়। রিফাত বাদে বাকিরা পাচ্ছে ভূতের ভয়, রিফাত পাচ্ছে শরণের ভয়। তার মনে ভয় ঢুকে গেল, শরণ চলে এলো না তো, কিন্তু সে আসবে কোথা থেকে? এতক্ষণে আদৌ বেঁচে আছে কিনা তারই তো ঠিক নেই। হয়তো পরকালে চলেও গেছে বেচারা। আর এলেও তো এভাবে লুকিয়ে চুরিয়ে কিছু ঘটানোর মতো। ছেলে শরণ নয়, তাহলে কে? শরণ কিংবা মানিক না হলে আর কে হতে পারে? আর তো কেউ নেই ওদের। হঠাৎ নূপুরের শব্দে মুখরিত হয়ে উঠল চারিদিক। ঘোর বাংল রিফাতের। মৃদু চিৎকারে কক্কি উঠল কয়েকজন। আচমকা শুরু হওয়া নূপুরের ঝমঝম শব্দ সে আচমকাই থেমে গেল। শুরু হলো কান্নার শব্দ, আত্মা কাঁপানো ভয়ঙ্কর সে কান্না। এরপর একযোগে শুরু হলো ভয়ঙ্কর কান্নার বিকট হাসি। কিছুক্ষণের মধ্যে তাদের যোগ হলো বিকট চিৎকারের আওয়াজ। গা ছমছমে ভয়ঙ্কর পরিবেশ। সবার সঙ্গে এবার রিফাতের অবস্থাও করুন। ভয়ঙ্কর এই পরিবেশ থেকে বাঁচতে দু তিনজন সাহস করে দরজার দিকে যাওয়ার চেষ্টা করল। খুঁজে পেল না দরজার টিকিটিও। এমনিতেই ঘুটঘুটে অন্ধকার, তার ওপর ভয়ের তাড়নায় দিক হারিয়ে বসেছে সকলে। এক একজন এক এক দিকে ছুটাছুটি করে রক্তারক্তি ঘটালো নিজেরাই। প্রত্যেকেই ক্ষত বিক্ষত হলো মেঝেতে পড়ে। মেঝেতে পা রাখাই যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ দুজনের নিথর শরীর আশ্রে পড়ল রিফাত ও বাকিদের ওপর। এক একজন বিলাপ করতে লাগলো ভয়ে। ভয়ের মাত্রা এবার আকাশ ছুলো সকলের। সকলে যেন বুঝে গেল দুজন মরেছে, বাকিরাও মরবেই। কারো রেহাই নেই, কারো না। ভূতের ভয়ে এবার শতভাগ মরমর হলো সকলে। এতক্ষণ যাও সন্দেহ ছিল, এখন আর কেউ সন্দেহের অবকাশ পেল না। আকস্মিক সমস্ত চিৎকার আর হাসি কান্নার বিকট আওয়াজ থেমে গেল। শোনা গেল দু তিন পা নূপুরের আওয়াজ। অতঃপর শোনা গেল একটি নারী কণ্ঠ। বজ্রের ন্যায় কম্পন তুলে থেমে থেমে ভাঙা গলায় কে যেন বলল, আমার ছেলে কোথায়? আমার শরণ কোথায়? কোথায় আমার ছেলে? ক্রন্দনরত হতবিহবল অবস্থায় সকলে। তবুও কারো বুঝতে অসুবিধা হলো না তাদের এই অবস্থার পিছনে শরণের মৃত মা। হু হু করে বাড়তে লাগলো চিৎকার করে ভীতু কান্নার আওয়াজ। পুনরায় একই কথার বর্জাঘাত যেন আশ্রে পড়ল চারিদিকে। আমার ছেলে কোথায়? আমার শরণ কোথায়? সবার মধ্যে থেকে একজন ছেলে কম্পনরত কণ্ঠে বলে উঠল, শরণ জিহাদের বাড়িতে আছে, বাগান বাড়িতে, কিন্তু বেঁচে আছে কিনা জানি না। আজকে ওরে খুন কইরা ঢাকার বাইরে ফালায় আসার কথা। আরেকজন বলল, তবে এইসবে আমরা কেউ জড়িত না, এইসব জিহাদের কাজ।
আমরা খালি মানিকরে নিতে আসছিলাম, আর কিছু জানি না। আমাদের যাইতে দেন, দোহাই লাগে, আমাদের ছাইরে দেন। কেন কেন আমার ছেলেকে মারতে চায়? কি করেছ? এই বিষয়টা রিফাত ছাড়া বাকিরা জানে না। তাই রিফাত বলে উঠল, জিহাদের চাচা ফখরুল ইসলাম একজন সংসদ সদস্য, এলাকার এমপি। জিহাদকে রাজনীতিতে পাকাপোক্তভাবে দাঁড় করাতে চায় নিজের পেছনে, কিন্তু শরণ তাতে নানাভাবে বাধা দিচ্ছে। জিহাদের নানান কর্মকাণ্ড ফাঁস করার চেষ্টায় আছে শরণ অনেক দিন থেকে, আর নিজেও পাকাপোক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে রাজনীতিতে। তাই সবাই মিলে ওকে সরানোর প্ল্যান করেই ফেলেছিল। এর মধ্যেই শরণ নিজে আসে ফখরুল ইসলামের কাছে, বলে ও খুনের দায়ে খুব শীঘ্রই জেলে যেতে চলেছে। ওকে যেন রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যেভাবেই হোক বাঁচিয়ে নেয় ফখরুল ইসলাম, তাহলে রাজনীতি থেকে নিজেই সরে যাবে, আসবে না জিহাদ আর ফখরুল ইসলামের মাঝে। আর যদি বাঁচাতে না পারে, তাহলে জিহাদের বিরুদ্ধে যা যা দুর্নীতির ও মেয়েঘটিত কাণ্ডের তথ্য প্রমাণ আছে তা ফাঁস করে দেবে। এই ডিলে ফখরুল ইসলাম রাজি হয় আর কেসটাকে ঘুরিয়ে শরণকে বাঁচিয়েও নেয়। কিন্তু জিহাদ পুরনো ঝামেলার জের ধরে ঝামেলা করে আর ঠিক করে মেরে ফেলবে শরণকে। আজ ফখরুল ইসলামের সঙ্গেই শেষ সাক্ষাৎ ছিল। সামনে মাসের মধ্যে দেশ ছাড়ার কথাও ছিল শরণের, কিন্তু শরণকে শেষমেশ ধোঁকা দিয়ে কিডন্যাপ করে নেয় জিহাদ, আর আমাদের পাঠায় মানিককে ধরে নিতে। ও বেঁচে থাকলে জিহাদের বিপদ, তাই মানিকের খোঁজে আমাদের আশা। আমি এটুকুই জানি, আর কিছু জানি না। সবাই মৃদুস্বরে কাঁদতে কাঁদতে জীবন ভিক্ষা চাইতে লাগলো। কিছুক্ষণ পার হলো একই গতিতে। হঠাৎ পরিবেশ শান্ত হয়ে গেল। হঠাৎ করে দরজা খোলার আওয়াজে সচকিত হলো সকলে। সাহস করে কয়েকজন অন্ধকারী এগোনোর চেষ্টা করলো, কিন্তু ক্ষত বিক্ষত পায়ে আরো দ্বিগুণ আঘাত লাগায়। খুব একটা এগোতে পারল না কেউ। আকস্মিক আলো জ্বলে উঠল। ঘরময় আলো জ্বলে উঠতেই মেঝেতে ফেনা ভর্তি সাবান জলে নিজেদের আবিষ্কার করলো সকলে। চারিদিকে অজস্র ছোট বড় প্যারেকের যেন মেলা বসেছে। অগণিত প্যারেক আর সাবান জলে পুরো মেঝে ডুবে আছে। খুব বেশি ভাবার সময় পেল না কেউ। উপস্থিত হলো পুলিশ। একে একে উদ্ধার করে থানায় নেওয়া হলো সকলকে। পরে জানা গেল যে দুজনকে সবাই মৃত ভেবেছিল, তারা আদতেও মৃত্যুকে ছুঁতে পারেনি। ভয়ে জ্ঞান হারিয়েছিল শুধু। কিন্তু কি থেকে কি হলো তা নিয়ে সবাই ওলটপালট হয়ে আছে। কেউ ভুলতে পারছে না সেই মুহূর্ত। জিহাদের বাগান বাড়ি শুনশান নীরবতায় ঘেরা। কোনো পাহারাদার নেই, নেই কোনো গার্ড। শুধু গেটে একজন দারোয়ান বসে বসে ঝিমুচ্ছে। তা দেখে বেশ অবাক হলো মানিক। গুটিও আশা করেছিল অনেক অনেক গার্ড থাকবে। মানিক তখন জিহাদকে আসতে বলে রওনা হয়েছিল বাসার উদ্দেশ্যে। এর মধ্যে গুটি বলেছিল বিল্ডিংয়ে লোডশেডিং করাতে, বাকিটা নাকি সে সামলে নেবে। মাথায় আকাশ সমান চিন্তার হাতে যান নিয়ে ফিরেছিল। মাঝপথে পুলিশও নিয়েছিল সাথে। বাসায় ঢুকে গুটির থেকে সব শুনে এক মুহূর্ত আর দেরি না করে সাথে পুলিশ আর গুটিকে নিয়ে এসেছে জিহাদের বাগান বাড়িতে। গুটি আশপাশে ঘুরে দেখে। মানিককে বলল, ওই কৃষ্ণচূড়া গাছ বেয়ে ভেতরে যাওয়া যাবে। আমি যাব ভেতরে। পুলিশ তার অনুমতি দিল না। একে একে কয়েকজন অফিসার গাছ বেয়ে দেওয়ালের ওপাশে চলে গেল। গুটি এভাবে হাত পা গুটিয়ে টিকতে পারল না। মানিকের নজর এড়িয়ে দেয়ালের ওপর পাশে আরেকটা গাছ বেয়ে সাবধানে ঢুকে পড়ল ভেতরে। বুঝতে পারল বাড়ির পেছন দিকে আছে সে। বাগান পেরিয়ে ভেতরে ঢুকতেই চমকে উঠল চাপা স্বরের হুমকিতে, একদম নড়বি না, ওপাশ দিয়ে পুলিশ ঢুকেছে বাড়িতে। এপাশ দিয়ে আমার সঙ্গে চুপচাপ দেয়াল টপকাবি, নয়তো তুই আমার কীর্তি ফাঁস করার আগে তোর বউ আর জিগার কা দোস্ত মানিককে আমি শেষ করে দেব। আমার লোক কিন্তু তোর বাড়ির ভেতরে, ভুলিস না এটা। তোর বউ আমার কবজায়, মানিকও আমার কবজায়। চুপচাপ হাট,
জিহাদ নিজেই ভয়ে সিটি আছে। সিসিটিভিতে পুলিশের আগমন টের পেয়ে চলে এসেছে উল্টো দিকে, আর শরণকে ঝিমিয়ে রেখেছে মিথ্যা হুমকি দিয়ে। কিছুক্ষণ আগ পর্যন্ত শরণের বিয়ের বিষয়ে কিছু জানতো না, জানতে পারলো অল্প কিছু সময় আগে, তাও শরণের ফোন ঘেটে। গুটি আড়াল থেকে আধো অন্ধকারে অস্পষ্ট দেখতে পেল দুজন পুরুষ অবয়ব। তার মধ্যে একজন শরণ, হাত বাঁধা শরণের, মাথাও কালো কাপড় দিয়ে গলা অবধি বাঁধা। তবুও চিনতে ভুল হলো না গুটির। জিহাদ শরণকে টানতে টানতে তার দিকে আসতে লাগলো। গাছের আড়ালে লুকিয়ে পড়ল গুটি। জিহাদ যখন তার পাশ দিয়ে যেতে লাগলো, পা বাড়িয়ে জিহাদকে ফেলে দিল মাটিতে। শরণের হাত ধরে থাকায় শরণও পড়ল, তবে মাটিতে পড়তেই হাত ছাড়িয়ে নিল জিহাদের থেকে। এর মধ্যেই গুটি পাশ থেকে ইট তুলে নিয়ে অন্ধকারে এক নাগারে মারতে লাগলো জিহাদের মাথায়। জিহাদের চিৎকারে বাগানের প্রতিটা কোণা যেন জেগে উঠল। এর মধ্যে শোনা গেল দুটো গুলির আওয়াজ, ভারী কিছু মাটিতে আছড়ে পড়ার আওয়াজও শোনা গেল। শরণ কিছু দেখতে পাচ্ছে না, হাতও খুলতে পারছে না। তৃতীয় ব্যক্তিকে তাও জানে না, গুটির উপস্থিতিও টের পায়নি। তবুও অন্ধকার হাতড়ে গাছের আড়ালে দাঁড়ালো, যাতে তার গায়ে না লাগে গুলি। এর মধ্যেই মানিক আর পুলিশও ছুটে এলো এপাশে, সাথে এলো দারোয়ানও। মানিক টর্চ হাতে গুটি বলে চিৎকার করে ছুটে আসলে টনক নড়ল শরণের। শরণকে সুস্থ অবস্থায় পেয়ে ভিজল যেন মানিকের শুকিয়ে যাওয়া আত্মা, কিন্তু গুটি তো ঠিক নেই। গুলি লেগেছে গুটির, মাটিতে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। শরণ ততক্ষণে গুটির নাম ধরে ডাকতে ডাকতে অস্থির হয়ে উঠেছে। মানিক আগে শরণের হাতের বাঁধন খুলে মাথার কাপড় সরালো। সঙ্গে সঙ্গে মানিককে ঠেলে সরিয়ে গুটির কাছে ছুটে গেল শরণ। জ্ঞান নেই গুটির। শরণের বুকে মাথা রেখে হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি অনুভব করতে পারার আগেই যেন হারিয়ে গেল অতল গহ্বরে। শরণ এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নিল। নিজের গায়ে অজস্র মারের দাগ আর যন্ত্রণা ভুলে গুটিকে নিয়ে ছুটল হসপিটালে। গুটির বন্ধ চোখ সহ্য হচ্ছে না শরণের। রক্তাক্ত গুটিকে তো সে চায়নি তো। গুটির জ্ঞান ফিরেনি এখনো। গুলি লেগেছে হাতে, আর ইটের ওপর পরে আঘাত লেগেছে মাথায়। তাতে সেলাই পড়েছে 3টে, আর শরণের হাতে পায়ের মাথায় ব্যান্ডেজ পড়েছে বেশ কয়েক জায়গায়। রডের আঘাতে ছেয়ে গেছে পুরো শরীর। কোথাও শুভ্র ব্যান্ডেজ চিরে উকি দিচ্ছে লোহিত রক্ত, আর মনে করা নাড়ছে ক্ষোভের প্রলয়। গুটির হাতে গুলি লেগেছিল জিহাদের বন্দুক থেকে। জিহাদ জ্ঞান হারানোর আগে এলো পাথারি দুটো গুলি ছুঁড়েছিল, তার একটা লাগে গুটির হাতে। শরণ ঠিক করে নিয়েছে জিহাদকে শুধু আইনের শাস্তি নয়, নিজে হাতেও শাস্তি দেবে। তার জন্য যত দূর যেতে হয় সে যাবে। যদি গুলিটা গুটির হাতে না লেগে অন্য কোথাও লাগতো, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। শরণ, তুই তোর কেবিনে গিয়ে রেস্ট নে। গুটিদের জ্ঞান ফিরলে আমি ডেকে দেব। শরণের জন্য আলাদা কেবিন না হলো শরণ তাতে এক মুহূর্ত বসেও নি। মানিকের কথা কানে না নিয়ে গুটির পাশ গলিয়ে শুয়ে পড়ল। আলতো করে গুটির শরীরটাকে আগলে নিয়ে বলল, আমি চাই ও চোখ খুলে প্রথমে আমাকে দেখুক। এমন সময় হসপিটালে উপস্থিত হলো ফখরুল ইসলাম। শরণ বিচলিত হলো কিনা বোঝা গেল না। ফখরুল ইসলাম সরাসরি কেবিনে ঢুকে এলে শরণ উঠে এগিয়ে এলো, শাসিয়ে বলল, খবরদার, এদিকে ভুলেও এগুবেন না। নতুন কোনো নোংরা খেলায় মারতে চাইলে ক্যারি অন। আই এম রেডি ফর এভরি কাইন্ড অফ সিচুয়েশন। কুল, আমি এখানে জিহাদের চাচা হয়ে আসিনি, এসেছি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে। হোয়াট? আমরা কি এখানেই কথা বলবো? ফখরুল ইসলাম কথাটা মানিককে উদ্দেশ্য করে বলল। মানিক তা টের পেয়ে বিড়বিড় করে বলল, কথা বলার জন্য বাসরঘরের ব্যবস্থা করব নাকি? শরণ ক্রুব্ধ স্বরে বলল, যা বলার এখানেই বলুন, এখানেই। দেখো, তোমার ঝামেলা জিহাদের সঙ্গে, আমার সঙ্গে নয়। আমি তোমার কোনো ক্ষতি করিনি, বরং উপকারই করেছি।
জিহাদকে তো একদম অন দ্য স্পটে পুলিশ ধরেছে, ওর বাঁচার চান্স নেই। তুমি ওর বিরুদ্ধে যা খুশি করো, শুধু আমাকে জড়িও না, জিহাদের সঙ্গে আমার নাম জড়িও না। তার বিনিময়ে তোমায় পলিটিক্সে পাকাপোক্ত করার দায়িত্ব আমার। তোমার আমাকে প্রয়োজন। আমি তোমার পলিটিক্যাল লাইফের বিগ সাপোর্ট হতে পারি। আমার না আপনাকে প্রয়োজন, আর না আপনার সাপোর্ট। এখান থেকে চলে যান। আপনাকে আমি কোর্টে দেখে নেব। ভুল করছো শরণ। আমি কিন্তু এমন কিছুই জানি যা তুমি আমাকে বলনি। হুমকি দিচ্ছেন? আমিও অনেক কিছু জানি যা আপনি না আমাকে বলেছেন, আর না দেশের জনগণকে। প্রমাণ হাতে বসে আছি, হাত উপর করব নাকি? শরণ, যে খুনের দায়ে জেলের বাতাস লাগালে গায়ে, সেই খুন যে তোমার বউয়ের হাতে হয়েছে, সেই নিউজ লিক করতে আমার 2 মিনিটও লাগবে না। এক্ষুনি বের না হলে আমার ছেলে পেলে ডাকতে হবে। ভয় ডর নেই কোনো? যে বউকে বাঁচাতে খুনের দায় নিজের ঘাড়ে নিলে, তাকে যদি ফাঁসিয়ে দিই? আপনি আপনার বিরোধী দলের গুরুত্বপূর্ণ একজন সদস্যকে, বীরেন তালুকদারের খুনে ফাঁসিয়ে আমাকে বাঁচিয়েছেন। এখন যদি এই সত্যি তাদের সামনে আসে, আপনি বাঁচবেন তো? ছাড়বে আপনাকে? শেয়াল কুকুরের মতো চিড়ে খাবে না? গুটিকে তো আমি বাঁচিয়ে নেব, কারণ খুনটা ছিল ওর আত্মরক্ষার একটা পদক্ষেপ। ফখরুল ইসলামের চেহারা ফ্যাকাশ হয়ে গেল। শরণ বলল, কিছু কাজ দেব, যদি হয় ঠিকঠাক তবে ছেড়ে দেব আপনাকে, কিচ্ছু ফাঁস করব না। কি কাজ দেখো? আপনার মতো আবর্জনার কিট নই আমি, ভালো কাজই দেব। এলাকার কিছু উন্নয়নমূলক কাজ। এখন বিদায় হন, সময় মতো আমি দেখা করে কাজের লিস্ট দিয়ে দেব। ফখরুল ইসলাম চলে গেলে শরণ দীর্ঘশ্বাস ফেলে গুটির দিকে ফিরতেই দেখল গুটি চোখ মেলে চেয়ে আছে। মানিক বাইরে চলে গেল দুজনকে একলা ছেড়ে। শরণ ছুটে গিয়ে গুটির কপালে চুমু খেল। কপালে কপাল ঠিকই জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? মাথায় ব্যথা করছে? আর হাতে? শরণের প্রশ্নের উত্তর দিল না গুটি। কি যেন ভাবল কিছুক্ষণ, অতঃপর দুহাতে আঁকড়ে ধরল শরণের মাথা। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো হু হু করে কেঁদে উঠল। কান্নারত অবস্থায় শরণকে আঁকড়ে ধরে বলল, এত লুকোচুরি কেন? কারণ বলতে পারেন? যাকে সব বলা যায় না তাকে ভালোবাসা যায়? গুটির ঠোঁটে আঙুল চেপে চুপ করালো শরণ। বলল, এই কথা আমি বেঁচে থাকতে তো দূর, মরে গেলেও বলবে না। আমি তোমাকে কতটা ভালোবাসি তা প্রকাশের কোনো উপায় আমার জানা নেই। শুধু এতটুকু বলবো, আমার হৃদস্পন্দন তোমার ওপর নির্ভরশীল। তুমি চাইলে সে চলমান, না চাইলে স্থবির। এটা আমার প্রশ্নের উত্তর। এসব জানলে তুমি কষ্ট পেতে, টেনশন করতে। এসব হচ্ছে না। বলতে চাচ্ছেন টেনশন দেননি, কষ্ট দেননি? আমি খুব ভালো আছি। যখন ওরা বলছিল আপনি বেঁচে আছেন কিনা তার ঠিক নেই, তখন আমার কেমন লেগেছিল ধারণা করতে পারেন? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি আপনাকে। মনোবল ফেরাতে নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হয়েছে। কোথায় যান, কি করেন, কি হচ্ছে আপনার সাথে, কিচ্ছু জানি না আমি, কিচ্ছু জানান না। এভাবে গুটির মাথা বুকে চেপে ধরে শরণ তড়িঘড়ি বলল, সরি সরি সরি, সরি ফর এভরিথিং, প্লিজ শান্ত হও। ক্রমে অস্থিরতা বাড়তে লাগলো গুটির। ফোফাতে ফোফাতে বলল, এ অনুভূতিগুলো কেমন হয় জানেন? আর কখনো কিচ্ছু লুকাবো না, প্রমিস। আমার খুনের দায় আপনি কেন নিলেন? আপনার জেল হলে আমি বুঝি খুব সুখে থাকতাম, খুব আনন্দে থাকতাম। আমার কিচ্ছু হতো না, ট্রাস্ট মি। সব জেনে বুঝি মাঠে নেমেছিলাম। আমাকে পাগল মনে হয় আপনার? পুলিশ। গুটি থামলো। বলা ভালো, থামতে হলো। শরণের ঠোঁট থামিয়ে দিল তাকে। আলতো চুমুকে চট করে শুয়েও পড়ল ওর পাশে। বলল, কাম ডাউন সুইটহার্ট, কাম ডাউন। আমার কিচ্ছু হয়নি, আর হবেও না। এ আত্মবিশ্বাস ছিল বলেই খুনি হিসেবে নিজের নামটা নিজের লোক দিয়ে পুলিশ অবধি পৌঁছে দিলাম। কি? গুটি আতকে উঠল। শরণ বুকে হাত দিয়ে অসহায় ভঙ্গিতে বলল, এমন লোক দিও না বউ, এখানে লাগে। গুটি চোখ মুছে চোখ পাকালো। শরণ গুটির হাত আঁকড়ে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেল। বীরেন তালুকদার যখন প্রথম প্রথম বিয়ের প্রস্তাব দিত, তোমার বাবা রাজি হতো না কেন? গুটি খানিক অপ্রস্তুত হলো।
ওই মানুষটার নাম শুনে নিজেকে খুনি খুনি লাগে। অপরাধ বোধ জাগে না, তবে অস্বস্তি হয়। রাগ, ক্ষোভ, ঘৃণা আর আফসোসের মিশ্র অনুভূতিতে আহত হয় মন মস্তিষ্ক। কারণ তার নেশার খরচ আর সংসার খরচ চালাতাম আমি। বিয়ে দিল ওসবকে সামলাতো। নিজেকে সামলে বলল গুটি। শরণ কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, তাহলে যে মানুষ তোমায় বিয়ে দেবে না বলে বীরেন তালুকদারের সঙ্গে তর্কাতর্কি থেকে হুমকি ধামকি অবধি গিয়েছে, সে কি করে শেষমেশ রাজি হলো? পাগল হয়ে উঠল তার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য? জানি না, তবে বাবার ভাষ্য মতে বীরেন তালুকদারের সাথে বিয়ে হলে নাকি রাজরানী হতাম আমি। তার তো অনেক টাকা পয়সা। বাজারের বড়ই তলার সামনে যে ছোটখাটো মার্কেট হচ্ছিল নতুন, সেটা তোমার বাবার নামে হচ্ছিল, জানো সেটা? কি না তো, বাবার নামে মার্কেট? অসম্ভব, ওটা তো বীরেন তালুকদারের জায়গা ছিল। ওই মার্কেট আর নগদ 1 লক্ষ টাকার বিনিময়ে তোমার বাবাকে বিয়ের জন্য রাজি করিয়েছিল বীরেন তালুকদার। সোজা কথায় কিনে নিয়েছিল। মার্কেটে লিগ্যাল পেপার আর নগদ টাকা বিয়ের দিন দেওয়ার কথা ছিল। এজন্যই বাবা হঠাৎ করে এত বদলে গেল। তোমার বাবাকে তুমি কতটা ভালোবাসো? গুটি নিরুত্তর রইল। শরণ বলল, এর আগে একদিন এমনি জিজ্ঞেস করেছিলাম, আনসার পাইনি, আজ পাবো? ভালোবাসি না, ঘৃণা করি, তবে মন থেকে অভিশাপ দিতে পারি না, ভেতর থেকে আসে না। মনে হয় একদিন সব ঠিক হবে। তার নিজের রক্তই তো আমি। নেশা করে বলে আর 5টা বাবার মতো নয়। এই কথা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আসছি কয়েক বছর হলো। শরণ আচমকা বলে উঠল, যদি কখনো জানতে পারো আমি তোমার বাবাকে খুন করেছি, আমায় আর ভালোবাসবে না? আতকে উঠল গুটি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বড় হয়ে গেছে চোখ। এক ঝটকায় শরণের থেকে সরে এসে চোখে চোখ স্থির করে ধীর কণ্ঠে বলল, বাবা বেঁচে আছে তো? শরণের দৃষ্টি গুটির অন্তরাত্মায় কাঁপন ধরালো। সেখানে অকুত ভয় ও দৃঢ়তা দেখতে পাচ্ছে গুটি। শরণ খুব স্বাভাবিক কিন্তু গম্ভীর মুখভঙ্গিতে গুটিকে বকে টেনে নিল। মাথায় চুমু দিয়ে বলল, তুমি সেদিন বাড়ি থেকে পালিয়েছিলে কেন? অসহনীয় দিন তো তোমার কতই গেছে, পালাওনি তো, সেদিন কেন পালালে? গুটি শুকনো ঢোক গিলে বড় শ্বাস টানল। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপনাকে খুব ভয় লাগছে। কি করেছেন বাবাকে? বাবা বেঁচে আছে তো? শরণের জবাবের অপেক্ষা সইল না গুটির। পুনরায় অস্থির গলায় বলল, সে না মানুষ হিসেবে যোগ্য আর না বাবা হিসেবে, তবুও সে আমার বাবা। এই পৃথিবীতে আমার আপনার আগে এবং পরে ওই বাবা নামক মানুষটা ছাড়া আর কেউ নেই। বাবাকে কি করেছেন? শরণ একরোখা কণ্ঠে বলল, সেদিন কেন পালিয়েছিলে? রাতের অন্ধকারে কেন বেরিয়েছিলে অজানা নিশ্চিত ভবিষ্যতের দিকে? তোমার বাবার জন্য নয় কি? জোর করে বীরেন তালুকদারের সাথে পরের দিন বিয়ের তারিখ ঠিক করেছিল না? মন্দিরে বিয়ের কথা ছিল, রাইট? সেজন্য ওই দিন রাতে আমার ঠিকানা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলে বিপদ মাথায় নিয়ে। আর তোমার বাবা তোমার পালানোর খবর টের পেয়ে বীরেন তালুকদারকে জানায়। সে পথ আটকায় বিলের মাঝখানে আর শুরু করা অসভ্যতামি। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক বলছেন। আগে বলুন বাবার সাথে কি করেছেন? করিনি, করব। মানে? মেরে ফেলবো। আতকে উঠল গুটি। সপাটে চড় মারল শরণের গালে। শরণ নত মস্তকে বন্ধ করে নিল চোখ। গুটি হতবম্ব। চড় মেরে নিজের হাত নিজেই মুচড়ে ধরল। হাতটাকে নরকের কীটের চেয়েও ঘৃণ্য মনে হলো যেন। শরণের বুকে আশ্রে পড়ে চিৎকার করে কেঁদে উঠল গুটি। শরণ এক হাতে আলতো করে আগলে নিয়ে থমথমে গলায় বলল, আমি কিছু মনে করিনি। অথচ শরণের মুখভঙ্গি ভিন্ন কিছু বলছে। উঠে চলে যেতে লাগলে গুটি পা আঁকড়ে ধরল। শরণ তড়িঘড়ি গুটির হাত তার পা থেকে ছাড়িয়ে শুয়ে দিয়ে বলল, আমার ওষুধ নিতে হবে, আসছি একটু পর। আর এক মুহূর্ত দাঁড়ালো না শরণ। বাহানা দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। গুটি হাউমাউ করে কেঁদে উঠল দু হাতে মুখ চেপে। বিড়বিড়িয়ে বলতে লাগলো, কি করলাম আমি? কি করলাম? হায় ভগবান, ওনার মন ভাঙলাম আমি, অপমান করলাম, উনি কষ্ট পেয়েছেন।
ভীষণ কষ্ট পেয়েছেন। কি করে মানলাম? এর মধ্যেই মানিক ঢুকলো কেবিনে। রাগে বড় বড় শ্বাস টানছে। রাগে কাঁপতে কাঁপতে দ্রুত গতিতে গুটির মুখোমুখি হয়ে মৃদু চিৎকারে বলল, তোমার বাবাকে যে এখনো বাঁচিয়ে রেখেছে। তাই তো আমি জানতাম না। জেল থেকে বেরিয়েই তো মেরে দেওয়ার কথা। এমনটাই বলেছিল শরণ। লোকটা যা করেছে আর যা যা করতে যাচ্ছিল তাতে এমন লম্পট, লোভী আর অমানুষ বাবা পরিচয় পাওয়ার যোগ্যই না, আর না বেঁচে থেকে পৃথিবীর বোঝা বাড়ানোর যোগ্য। পৃথিবীর বুকে বোঝা হয়ে বেঁচে থাকতেও মিনিমাম যোগ্যতা লাগে, যা ওই অমানুষটার নেই। গুটি ফুফাতে ফুফাতে চোখ মুছল। কিছু বলতে চাইলে মানিক থামিয়ে দিয়ে বলল, চুপ, একটা কথাও না। শরণকে চর মারলে তুমি, ও কতটা কষ্ট পেয়েছে ধারণা করতে পারছ? গুটির গাল পুনরায় ভিজে উঠল। অশ্রু বইতে লাগলো একই ধারায়। যেদিন রাতে গ্রাম থেকে তোমায় নিয়ে আমরা ফিরলাম, সেদিন হসপিটাল থেকে শুরু করে তোমার গ্রামের কোনায় কোনায় লোক লাগিয়ে এসেছিল শরণ। তোমার বাবার পিছনে 24 ঘন্টা লোক লেগেছিল। কি কি সামনে এসেছে জানো? গুটির চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। মানিক ভারী শ্বাস টেনে বলল, যেদিন পালালে তার পরের দিন বিয়ের কথা ছিল বীরেন তালুকদারের সাথে। বিয়ের পর কোথায় থাকতে জানো? গুটির জবাবের অপেক্ষায় নেই মানিক। বলে উঠল, কি ভাবছ? বীরেন তালুকদারের বাড়ি? থাকতে কোনো পতিতালয় অথবা বিদেশে যাত্রাপথে। তোমাকে তোমার বাবা শুধু বীরেন তালুকদারের কাছে বিক্রি করেনি, মেয়ে পাচারকারী এক চক্রের কাছেও বিক্রি করেছিল। বীরেন তালুকদার বলেছিল, তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেলে তারপর মার্কেটের দলিল আর নগদ টাকা হাতে দেবে। তাই তোমার বাবার প্ল্যান ছিল আগে ওই বুড়োর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, তারপর দলিল আর টাকা হাতে পেয়ে গেলে বীরেন তালুকদারের চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে নারী পাচারকারীদের হাতে তুলে দেবে তোমাকে। আর তোমার হারিয়ে যাওয়ার দোষ বীরেন তালুকদারের ঘাড়ে চাপিয়ে তারপর টাকা নিয়ে গা ঢাকা দেবে। কিন্তু তুমি তো বিয়ের আগের রাতেই পালালে। তোমার বাবা হয়ে গেল উন্মাদ। এত এত টাকা খোয়ানোর শোকে জঘন্য প্ল্যান করলো। পরের দিন বীরেন তালুকদার মারা গেল, আর তোমার বাবা ক্ষোভ মিটাতে পুলিশের কাছে কমপ্লেন করলো তোমার বিরুদ্ধে। সে নাকি নিজে চোখে দেখেছে তুমি তাকে মেরে পালিয়েছ। সেই খবর শরণ পেতেই সবার আগে লোক লাগিয়ে নিজের নাম পুলিশ অবধি পৌঁছে দিল। যে মানুষটাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেয়নি, সে মানুষটাকে নিজের বাবার পরিচয় দিয়ে তারপর খুনের দায় নিজের ঘাড়ে নিল। তোমার বাবা নেশাগ্রস্ত, তাই তার কথার চেয়ে বাবা ছেলের বছরের পর বছর যোগাযোগবিহীন সম্পর্ক আর মাকে নিয়ে বাবা ছেলের শত্রুতা বেশি প্রাধান্য পেল পুলিশদের কাছে। তোমার খোঁজ বাদ দিয়ে তাই শরণকে গ্রেফতার করে পুলিশ, নয়তো তুমি থাকতে জেলে, আর নয়তো কোনো। আমার বাবা, এতটুকু বলেই কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল গুটি। মানুষটা অসৎ, নেশাখোর, তাই বলে এতটা অমানুষ? মানিক সান্ত্বনা দেওয়ার মতো ধৈর্য পেল না। সে ভীষণ রেগে আছে। শরণকে চর মেরেছে তা কোনোভাবেই মানতে পারছে না। ছোটবেলায় শরণের মা রাস্তা থেকে তুলে এনেছিল তাকে, মানুষ করেছে নিজের ছেলের মতো, কখনো ভেদাভেদ করেনি নিজের ছেলের সাথে। শরণও সর্বদা নিজের ভাই বলেই মেনে এসেছে। মাকে তো আগলে রাখতে পারেনি, বন্ধু নামক ভাইটিকে তাই ফুলের মতো আগলে রাখতে চায়। গুটি কাঁদতে কাঁদতে হঠাৎ জ্ঞান হারালে মানিকের টনক নড়ল। ডাক্তার ডাকলো সঙ্গে সঙ্গে। শরণকে হসপিটালে কোথাও খুঁজে না পেয়ে ফোন করলো, কিন্তু রিসিভ হলো না। কিছুক্ষণ বাদে শরণের কল এলে মানিক শুধু বলল, গুটি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে। সাথে সাথে কল কেটে গেল। 10 মিনিটের মধ্যে শরণ হসপিটালে ফিরল। এসে গুটির কেবিনে ঢোকার আগে হঠাৎ কি ভেবে যেন থমকে দাঁড়ালো। মানিককে জিজ্ঞেস করলো, ওর বাবার সম্পর্কে সব বলে দিয়েছিস? মানিক মাথা নেড়ে সায় জানালে চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল শরণ।
ধীর পায়ে গুটির কেবিনে ঢুকে বসে রইল মাথার কাছে। ঘণ্টাখানিক বাদে গুটির জ্ঞান ফিরল। মরার মতো লেপ্টে রইল বিছানায়। কারো সঙ্গে কোনো কথা বলল না, না প্রশ্ন করল, আর না হাউমাউ করে কাঁদল। শুধু শরণের হাত আঁকড়ে দুফোঁটা চোখের জল ফেলেছিল নিঃশব্দে। দুফোঁটা জল যেন 2000 বার সরি বলে দিল মুহূর্তের মধ্যে। 2 দিন পর গুটিকে নিয়ে বাসায় ফিরল শরণ। তবে আগের ফ্ল্যাটে নয়, সামনের অ্যাপার্টমেন্টটা মানিকের, সেখানে উঠল আপাতত। ওই ফ্ল্যাট মেরামত করতে হবে, তাই আর এ অবস্থায় গুটিকে নিয়ে উঠল না ওখানে। মানিক শরণের ফ্ল্যাটে চলে গেল থাকতে। এমনি তো এই ফ্ল্যাটে সবসময় থাকতো দুজন মিলে। তার ফ্ল্যাট তো খালি পড়ে থাকতো সর্বদা। ভর দুপুরের বৃষ্টি আর রোদ একত্রে ছুঁয়ে দিচ্ছে গুটির ক্লান্ত শরীর। রোদ বৃষ্টি হালকা বাতাসের সঙ্গে ঝাপটা মেরে আশ্রে পড়ছে পুরো বারান্দা জুড়ে। গুটি অনিমেষ তাকিয়ে আছে মেঝের দিকে। সেখানে রোদ আর বৃষ্টি দুটোই আছে, কিন্তু বেশিক্ষণ থাকবে না গুটি জানে। হয় রোদ চলে যাবে, না হয় বৃষ্টি থেমে যাবে, আর নয়তো হারিয়ে যাবে দুজন একত্রে। রোদ বৃষ্টির মিলন তো ক্ষণিকের, যেমন তার আর সুখের সন্ধি খুবই অল্প সময়ের, একসঙ্গে টেকেই না। হাঁসফাঁস করে চলে যায় সুখ অন্যত্র। নিজেকে শূন্য মনে হয় গুটির। বাবার মুখটা যতবার চোখের সামনে ভেসে ওঠে, ততবার ছিন্ন ভিন্ন হয় ভেতরটা। আর যখন মনে হয় ওই মানুষটার জন্য শরণকে চর মেরেছে, অপরাধ বোধে মরে যেতে ইচ্ছে করে হাত কেটে শরীর থেকে আলাদা করে দিতে। বাবা নামক মানুষটাকে ছোটবেলা থেকে নেশা করতে দেখে বড় হয়েছে সে। কতবার যে পুলিশ ধরে নিয়ে গেছে তার হিসেব নেই। প্রতিবার গুটির ঠাকুমা ছাড়িয়ে আনতো, ছেলে তো ফেলে দিতে পারত না। তারপর যখন সে মারা গেল, তার পরের বার নেশাদ্রব্য বিক্রি করতে গিয়ে মাতাল অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে বেশ কয়েক মাস জেল খেটে এলো। ততদিনে গুটি নিজেকে সামলাতে শিখে গেছে। টিউশনি আর হাতের কাছ থেকে বেশ ভালো আয় করা শুরু করেছে। গুটির বাবা তারপর থেকে লোক সম্মুখে নেশা ছেড়ে দিল, ঘরে বসে নেশা করা শুরু করলো। প্রথম দিকে গুটির রাগ হতো, অভিমান হতো, টাকা দিতে চাইতো না। কিন্তু নেশা করতে না পেরে যখন পাগলের মতো নিজেকে আঘাত করত, কামড়ের দাগে শরীর ভরিয়ে ফেলত, তখন সইতে পারত না বাবার কষ্ট। নিজেই নেশা করার জন্য টাকা দিয়ে দিত। বড্ড দুর্বল ছিল যে তখন। তারপর যত দিন যেতে লাগলো, কঠিন হতে থাকলো গুটি। যদিও সমস্ত কাঠিন্যতা ছিল উপরে উপরে, ভেতরটা তো সর্বদা ছিল মোমের মতো। একটা সময় বাবাকে নেশা করার জন্য টাকা দেওয়া বন্ধ করে দিল গুটি, এমনকি কথা বলাও প্রায় বন্ধ করে দিল। তারপরও তার নেশা করা বন্ধ হয়নি। কিভাবে চালাতো নেশার খরচ তা জানতো না গুটি। এখন বুঝতে পারছে। তখন থেকে কোনো না কোনো অনৈতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল। গুটি যদি জানতো নেশার খরচ বন্ধ করে দিলে তার বাবা এমন কাজে যুক্ত হয়ে পড়বে, তবে সে নিজেই সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে বাবার নেশার খরচ দিয়ে যেত। মাকে বড্ড মনে পড়ছে। জন্ম দিতে গিয়ে মারা গেল, সাথে নিয়ে কেন গেল না? কেন একা চলে গেল? আচ্ছা, বাবাকে সত্যি খুন করবে শরণ? মেরে ফেলবে? শরণ খাবারের প্লেট হাতে রুমে এসে গুটিকে পেল না। বারান্দায় এসে গুটিকে মেঝেতে বসে ভেজা অবস্থায় পেয়ে রেগে গেল। ধমকে বলে উঠল, আর ইউ ম্যাড? ব্যান্ডেজ তো ভিজে গেছে। গুটি কেঁপে উঠল। সম্বিত ফিরে পেয়ে ব্যান্ডেজের কথা মনে পড়ায় তড়িঘড়ি উঠে দাঁড়াতে চাইলে হঠাৎ মাথা ঘুরে উঠল। এমনিতেই শরীর দুর্বল, তার ওপর অনেকক্ষণ বসেছিল মাথা ঝুঁকিয়ে, তাই আচমকা উঠতে গিয়ে চোখে অন্ধকার দিয়ে মাথা ঘুরে উঠেছে। শরণ পাজা কোলে তুলে নিল গুটিকে, রুমে নিতে নিতে বলল, আমি এখনো মরিনি। এত শোক পালন কার জন্য? গুটির চোখে মুখে হঠাৎ তেজ খেলে গেল। লাফিয়ে নামার চেষ্টা করলো কোল থেকে। ততক্ষণে চোখ জোড়া অশান্ত হয়ে ভিজে উঠেছে। শরণ শান্ত কণ্ঠে বলল, কান্না করবে করো। মেয়েরা শাড়ি গয়নার চেয়ে বায়না করবে, না দিলে কান্নাকাটি করবে। সুইট সিচুয়েশন, কিউট সিন,
কিন্তু তা না করে এসব কি? কথা পছন্দ না হলে ইউ ক্যান কিস মি, মুখ বন্ধ করার বিউটিফুল হয়ে, বাট কাঁদতে কেন হবে? মনে মনে লজ্জায় গুটিয়ে গেল। শরণকে বুঝতে না দিয়ে কঠিন করলো চোখ মুখ। চোখ পাকিয়ে বলল, এসব অলক্ষণে কথা আর কখনো বলবেন না। বললে মুখ বন্ধ করে দিও, সিম্পল। গুটির প্রতিক্রিয়া হলো দেখার মতন, কিন্তু শরণ পাত্তা দিল না। সরাসরি ওয়াশরুমে নিয়ে নামালো। ডান দিকে সুইচ টিপে বলল, নিজে নিজে চেঞ্জ তো করতে পারবে না এই হাতে, আমাকেই করিয়ে দিতে হবে। তাহলে বারান্দায় বসে ভেজার কারণ কি দাঁড়ালো? কথাটা বলেই দুবার ব্রু নাচালো। গুটিকে রাগিয়ে দিতে শরণের দুষ্টু মুখভঙ্গি ও দুষ্টু আলাপ কোনোটাই কাজে দিল না। উল্টে গুটি যেন আরো শান্ত হলো। শরণের গলা জুড়ে ঘাড়ে মুখ চেপে বলল, পাল্টে দিন শাড়ি। গুটি এই তেজস্বিনী রূপ নিচ্ছে তো এই কোমলমতি রূপে সঁপে দিচ্ছে নিজেকে শরণের বাহুডোরে। শরণ মুচকি হেসে পুনরায় গুটিকে কোলে তুলে নিল। ভেতরে ঢুকে দরজা লাগাতে গেলে গুটি বাধা দিয়ে মিনমিন করে বলল, লাইটটা। শরণ পাত্তা দিল না। দরজার সিটকিনি তুলে দিয়ে বলল, হানিমুনে যাচ্ছি না যে লাইট অফ করতে হবে। যে কাজে যাচ্ছি অন্ধকারে করতে গেলে কোথায় না কোথায় হাত লেগে যায়। তারপর বটি নিয়ে দৌড়ানি না দাও। যা বউ আমার, বিশ্বাস নেই। গুটি গোমরা মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল শরণের দিকে। রাগবে না হাসবে তা নিয়ে চোখে মুখে বিভ্রান্তি। শরণ সেসবে নজর দিল না, নিজের কাছে মন দিল। কাপড় বদলানো হলে রুমে এনে ভেজা ব্যান্ডেজ বদলে নতুন ব্যান্ডেজ করে দিয়ে খাবার আনলো সামনে। গুটি একটি খাবারের থালা দেখে জিজ্ঞেস করলো, আপনার খাবার কোথায়? শরণ ভাত মেখে গুটির মুখের সামনে ধরে বলল, প্লেট দেখে কি মনে হয়? সবগুলো তোমার একার জন্য? গুটি চেয়ে দেখল যতগুলো খাবার আছে অনায়াসে দুজনের হয়ে যাবে। খাবারের পরিমাণ খেয়াল করেনি। শরণ গুটির সাথে সাথে নিজেও খেতে লাগলো। একবার গুটির মুখে দিচ্ছে, একবার নিজে খাচ্ছে। গুটির অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। পৃথিবীর সব সুখ যেন শরণের হাতে ধরে থাকা ভাতের থালায়। এই যে আঙুলগুলো ঘুরিয়ে ফিরিয়ে মানুষটা ভাত মাখছে, এই যেন পৃথিবীর সর্বোচ্চ সুন্দরতম এক দৃশ্য। ভালোবাসলে মানুষ এত বোকা বোকা চিন্তা কেন করে? প্রশ্নটা করে নিজ মনে হাসলো গুটি। যার আঙুল ছোঁয়া ভাত তাকে শ্রেষ্ঠ অনুভূতি দিচ্ছে, তাকে কি করে চর মেরে বসলো? আচ্ছা, সারাদিন ভিক্ষে করে রাতে দুমুঠো ভাত নিয়ে বসেও কি কে এমন তৃপ্তি পায়? গুটির চোখ আবারও ভিজে উঠল। চর মারার দৃশ্যটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। শরণ শেষবারের খাবারটুকু থালা পরিষ্কার করে হাতে তুলে নিয়ে গুটির মুখের সামনে নিয়ে বলল, ব্যাপারটা মন্দ না। মেরেও জিতলে কেঁদেও জিতে যাচ্ছ। ওয়েট, আমি গ্লিসারিন নিয়ে আসছি। চোখে দিয়ে আমিও তোমার সঙ্গে পাল্লা দিয়ে কাঁদবো। গুটি ভাত মুখে নিয়ে হেসে উঠল। চোখে অনুতাপের জল, ঠোঁটে তৃপ্তির হাসি, তাতে সঙ্গ দিল কাশি। ভাত মুখে নিয়ে হাসতে গিয়ে গলা আটকে গেছে। শরণ তড়িঘড়ি জল খাওয়ালো। গুটির কাশি খানিক কমলে শরণ খুব কাছে এসে বসল। দুহাত বাড়িয়ে বলল, জলদি বকে আসো। গুটি যেন মূর্ছা গেল, এমনভাবে নেতিয়ে পড়ল শরণের বুকে। বাহুবন্ধন হলো অতীব দৃঢ়। শরণ সময় নিয়ে চুমু খেলো কপাল বরাবর। বাহুবন্ধনের চেয়ে দৃঢ়তর কণ্ঠে বলল, অতীতকে বিসর্জন দাও গুটি। আজ থেকে, এই মুহূর্ত থেকে হোক মনে রাখার দিন। আমাদের স্মৃতিতে না থাকুক বাবলু সাহার, না থাকুক বীরেন তালুকদার। তুমি আর আমি মিলে আমরা আমাদের ভালোবাসা দিয়ে নতুন স্মৃতি গড়ে নেব। গুটি মাথা নেড়ে সায় জানালে শরণ পুনরায় বলল, বাবলু সাহাকে কি করব? বাবার নাম শুনে বকে একটা মোচড় দিল গুটির। কোনো রকমে বলল, আপনি যা ভালো বোঝেন। শরণ নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি যা ভালো বুঝছি। গুটি মাথা নাড়ল। নিজের বাপকে নিয়ে যা বুঝছি, তোমার বাপকে নিয়ে নিশ্চয়ই তার থেকেও মারাত্মক কিছুই বুঝবো। যে তোমাকে নারী পাচারকারীদের হাতে তুলে দিতে উন্মাদ হয়েছিল, বীরেন তালুকদারের সঙ্গে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল, কোনোটাই করতে না পেরে টাকা খোয়ানোর আগে পুলিশের কাছে মিথ্যে বলে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল, তাকে আমি দয়া দেখিয়ে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবো না। আর ছেড়ে দিলে নিশ্চিত
আবার তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে প্রতিশোধ নিতে। শরণ খাবারের প্লেট হাতে উঠে চলে যেতে লাগলে গুটি বলল, মানুষ তো একটা কুকুরকেও দুবেলা ভাত দেয়, ওই মানুষটাকেও না হয় দিলেন। হোক উচ্ছিষ্ট, তবুও খেয়ে পড়ে বেঁচে থাকুক পৃথিবীর কোনো এক প্রান্তে। শরণ পিছু ফিরে গুটির চোখে চোখ রেখে তাকালে গুটি টলটলে চোখ আর মুখ ভর্তি হাসি নিয়ে বলে উঠল, আমার কথা ছাড়া ওই মানুষটাকে আপনি শেষ করবেন না, আমি জানি। করার হলে আগেই করতেন। আর আমিও তাকে যতই ঘৃণা করি, মেরে ফেলার কথা বলতে পারবো না, কখনোই না। পুলিশেও যে আপনি দেবেন না তা আমি জানি, তাহলে আমার বিপদ হতে পারে। তাই তো, বাকি তাহলে থাকে কি? শরণ চলে গেল, হয়তো জবাব তার কাছে নেই, অথবা আছে কিন্তু দেবে না। তবে পরিকল্পনা অবশ্যই আছে, মুখে আর বলবে না, যা করার করে দেখাবে। মাসখানে কেটে গেল ভালোবাসার আবহে। গুটিয়া শরণের সংসার জীবনের আবহাওয়া কখনো রঙিন আসমানের গাঢ় রংধনু, তো কখনো ঝুম বৃষ্টির উষ্ণতায় কাবু একজোড়া চড়ুই। কিন্তু বাবলু সাহার কি হলো জানে না গুটি, জিজ্ঞেস করার সাহস পায় না। যদি শুনে শরণ মেরে ফেলেছে নিজ হাতে, সহ্য করতে পারবে না। বাবা মরে গেছে কথাটার চেয়ে শরণ বাবাকে মেরে ফেলেছে কথাটা বেশি পুরাবে তাকে। এই 1 মাসে ঈশ্বরের কাছে বহুবার বাবার মৃত্যু কামনা করেছে, চেয়েছে এমনি নাই হয়ে যাক মানুষটা। শরণ যেন নিজ হাতে মানুষটাকে খুন করে পাপের বোঝা কাঁধে না নেয়। এই কদিনে গুটি খুব ভালো করে বুঝে গেছে, শরণের রাগ খুব চাপা, সহজে কমে না, আবার বহিঃপ্রকাশও করে কম। শরণ গুটিকে কতটা ভালোবাসে তা গুটি প্রতিটা মুহূর্ত অনুভব করতে পারে। তার জীবনে আছে বলতে তো মাত্র 2 জন মানুষ, গুটি আর মানিক। পৃথিবীতে যার জীবনে হাতে গোনা 1-2 জন আপনজন থাকে, সে জানে আপনজনের মূল্য, জানে কদর করতে, জানে আগলে রাখতে, জানে ভালোবাসতে। আর যার আপনজনের অভাব নেই, সে করে অবহেলা। গুটির দিন আজকাল মহা আড়ম্বরে কাটে। সকালের জলখাবারের দায়িত্ব শরণ আর মানিকের, আর দুপুরের রান্নার ভার গুটির। এটুকু দায়িত্ব নিতেও যুদ্ধ করতে হয়েছে বাকি 2 জনের সাথে। যেহেতু মানিক আর শরণ দুজনই দারুণ রান্না করতে জানে, তাই হাত গুটিয়ে বসে থাকতে তারা রাজি নয়। শেষমেশ গুটি ভাগ করে নিয়েছে রান্নার কাজ। সকালে গুটি বসে বসে শুধু 2 বন্ধুরূপী ভাইয়ের কাণ্ড দেখে, আবার মাঝে মাঝে অংশও নেয়। তবে দল ভাগ হলে সবসময় সে মানিকের পক্ষে। শরণ তখন মুখ বাঁকিয়ে মানিককে বলে, আমার মেয়ে আসলে তোকে ডাকবে কংস মামা, আর তোর বোনকে ডাকাবো সৎমা বলে। তখন আমার দলও ভারী হবে। গুটি প্রথম প্রথম লজ্জা পেত, এখন আর পায় না। শরণের মুখে আমার মেয়ে শুনতে শুনতে লজ্জা টজ্জা উবে গেছে। আজও পেল না, উল্টো তর্ক করে বলে, আমার ছেলে হবে, আর ছেলে হলে সে থাকবে আমার দলে। শরণ জোর দিয়ে বলল, আমার মেয়েই হবে। আমি তাকে নাম ধরে ডাকবো না, মা বলে ডাকবো, আমার মা। গুটি আর মানিক দুজনেই মুচকি হাসল। শরণের চোখ মুখে উপচে পড়া আনন্দ উচ্ছ্বাস। মানিক ব্লেন্ডারে জুস বানাচ্ছিল, এর মধ্যে একটা কল আসায় হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সেই ফাঁকে শরণ করল সুযোগের সৎ ব্যবহার। গুটিকে হ্যাঁচকা টানে বকে নিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল। গুটির ছটফটানি দেখে গে, কিন্তু শরণ তাতে পাত্তা দিল তো। গুটি কবজিতে কামড় দিল, ছাড়ল না, উল্টো গুটির দাঁতে টোকা দিয়ে বলল, ইস, আগের জন্মে পিঁপড়া ছিলে না মৌমাছি, সুযোগ পেলেই কামড়। ছাড়বে না দেবো আরেকটা? ছাড়বো কেন, একটা মাত্র বউ আমার, পারলে 24 ঘন্টা জড়িয়ে ধরে বসে থাকতাম। ওফ, ভাই চলে আসবে, একবার দেখে ফেললে আর মুখ দেখাতে পারবো না। আমি তোমার মুখে লাভ বাইট তো দিচ্ছি না, মুখ দেখাতে প্রবলেম কোথায়? আমার মাথায়। ছাড়ুন। তোমার ভাই যা সতর্ক, 1 মাইল দূর থেকে যক্ষা রোগীর মতো কাশতে কাশতে রুমে ঢোকে, তাকে নিয়ে আবার এত ভয় কিসের? ও আসার 2 মিনিট আগে
টের পেয়ে যাবে ও আসছে। এবার চুপ করে দাঁড়িয়ে থাকো, রান্নায় মনোযোগ দিতে দাও। ভালো না হলে তোমার দোষ, সব তোমায় দিয়ে খাওয়াবো। আর ভালো হলে আমার দোষ, তখন বেশিটুকু আমি খাবো। এর মধ্যে শুরু হলো মানিকের বিখ্যাত কাশি। শরণ ছেড়ে দিল গুটিকে, আঁচল আর চুল ঠিক করে দিয়ে মানিককে বলল, ডাক্তার দেখা ভাই, আমার যক্ষায় পেয়েছে তোকে। গুটি ছ্যাঁত করে উঠল, রাগী কণ্ঠে বলল, খালি রোগবালায় ডেকে আনবে। এসব আকথা কুকথা বলতে মানা করিনি? রোগের এত ঠেকা, ডাকলেই চলে আসবে? ডাকবেন কেন? ডাকলে আসবে কেন? এত ছ্যাঁচড়ামি তো ভালো স্বভাব নয়। আর তুমি এই আপনি আর তুমি সম্বোধনের খিচুড়ি পাকানো বন্ধ করবে কবে? এমনিতে গুটি আর শরণের এমন দুষ্টু মিষ্টি ঝগড়ায় সবচেয়ে বেশি মজা নেয় মানিক। কিন্তু আজ কেমন চুপসে আছে দেখে গুটি জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? মানিক আমতা আমতা করে শরণের দিকে তাকালো, কিন্তু শরণ এক মনে রান্না করছে। ডেকে বলল, শরণ একটু এদিকে আসবে? শরণ কোনো প্রশ্ন ছাড়াই রান্নাঘর থেকে বেরিয়ে এলো। গুটিকে বলে গেল, রান্নাটা কমপ্লিট করো। গুটি ভীষণ চিন্তিত, কিন্তু তাকে যেহেতু ডাকেনি তাই পিছু গেল না আর। এদিকে শরণ ড্রয়িং রুমে এসে মানিককে কিছু বলতে না দিয়ে বলে উঠল, শ্মশানে নেওয়ার ব্যবস্থা কর, আমি গুটিকে নিয়ে আসছি। মানিক অবাক ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এটা সত্যি আত্মহত্যা ছিল তো? 100%। তাহলে যা, গুটি খেয়ে নিক কিছু, তারপর আসছি আমরা। শরণ গুটির কাছে গিয়ে কোলে তুলে নিল, টেবিলে বসিয়ে দিয়ে খাবার বেড়ে বসে পড়ল চেয়ার টেনে। গুটিকে কিছু জিজ্ঞেস করার অবকাশ না দিয়ে চট জলদি ভাত মেখে খাওয়াতে শুরু করলো। শরণ সাধারণত নিজেও খায়, গুটিকেও খাইয়ে দেয়। আজ নিজে না খেয়ে শুধু তাকে খাওয়াচ্ছে দেখে অবাক হলো। তবে গুটিকেও খুব বেশি সময় নিয়ে খাওয়ালো না, অল্প পরিমাণে খাইয়ে হাত দিয়ে উঠে পড়ল। গুটিকে বলল, বাইরে যাব একটা কাজে, আমার সঙ্গে চলো। গুটি জিজ্ঞেস করলো, কোথায়? যেতে যেতে বলছি, জামাটা পাল্টাবো না? নো নিড। গুটির হাত ধরে জলদি বেরিয়ে পড়ল শরণ। গাড়ি এক টানে গিয়ে থামলো একটা আধ পুরনো বাড়ির সামনে। অল্প কয়েকজন ছেলে পেলে দেখা গেল। পরিবেশ কেমন থমথমে। গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকার আগে শরণ গুটির হাত মুঠোয় নিয়ে শক্ত করে ধরল, আরেক হাতে কাঁধ জড়িয়ে ধরে বলল, বি স্ট্রং। ততক্ষণে গুটির মনে জানান দিয়ে দিয়েছে কি হতে চলেছে। ভেতরে ঢোকার আগে ধূপচন্দনের গন্ধ অনেক কিছু বলে দিয়েছে। গুটির পা আটকে আসছে। শরণ আগলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো গেট পেরিয়ে। ঢুকতেই চোখে পড়ল কাকে যেন শুয়ে রাখা হয়েছে, পা হতে মাথা অবধি চাদর টানা। গুটি সামনে গিয়ে দাঁড়াতেই একজন মুখ থেকে চাদর সরিয়ে দিল। গুটি থম মেরে বসে রইল, চোখ উপচে জল পড়তে লাগলো আপন ধারায়, কিন্তু মুখে কোনো শব্দ নেই। গুটির মস্তিষ্ক জুড়ে বাবাকে নিয়ে বহু স্মৃতি ঘুরতে লাগলো, কিন্তু কোনো স্মৃতি সুমধুর নয়, বরং বড্ড বেশিই তিক্ত। তবুও এত কষ্ট কেন হচ্ছে? বুকটা এত জ্বলছে কেন? পাশ থেকে একটা ছেলে এসে সিসিটিভির ফুটেজ দেখালো শরণকে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাবলু শাহ নেশাদ্রব্য চাইছে উন্মাদের মতো, পাগলের মতো এদিক সেদিক করছে, নিজের শরীর নিজেই খামছে, কামড়ে রক্তাক্ত করছে। এক পর্যায়ে দেয়ালের সঙ্গে মাথায় একটা বাড়ি মারতেই নিচে পড়ে গেল। পড়তেই দ্বিতীয় আঘাত, আর তারপর মৃত্যু। গুটি চেয়ে দেখল, শরণকে বলল, আমি বাসায় যাব। বলতে বলতেই জ্ঞান হারালো গুটি। যতই হোক, বাবা তো মানুষটার নেই। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু কে যেন বাধা দিয়ে বলছিল, এই মানুষটার জন্য চিৎকার করে কাঁদবি গুটি? অশ্রু বৃথা যাবে না, এ তো মানুষরূপী জানোয়ার, বাবা নামের কলঙ্ক। কাঁদিস না গুটি, লোকে হাসবে, কিন্তু মন কি মানে? বুক তো জ্বলছে, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে।
মন পড়া গন্ধে ঝাঁজ হয়তো আর নিতে পারল না, জ্ঞান হারালো। কি হতো যদি মানুষটা ভালো হতো? হয়তো দুনিয়া উল্টে যেত না, কিন্তু গুটি একটু মন খুলে কাঁদতে পারত, বাবা বলে শেষবারের মতো ডাকতে পারত, শরণের বুকে আষ্টে পড়ে বলতে পারত, আমার বাবাটা আর নেই। গুটির জ্ঞান ফেরানোর কোনো চেষ্টা করল না শরণ, বরং ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখল। যখন গুটির ঘুম ভাঙল, ততক্ষণে শেষকৃত্যের কাজ সমাপ্ত। গুটি জেগে উঠে আর কাঁদল না, চুপচাপ শুয়ে রইল শরণকে আঁকড়ে ধরে। বেশ অনেকক্ষণ পর শুধু জিজ্ঞেস করল, মুখাগ্নি কে করেছে? শরণ বলল, মানিক। ব্যাস, আর কোনো কথা হলো না। দুজন দুজনকে জড়িয়ে ধরে একে অপরের নিঃশ্বাস গুনতে লাগলো। শরণ মনে মনে বলল, সরি গুটি, নিজে হাতে মারিনি ঠিকই, কিন্তু মরতে বাধ্য করেছি। বেশি কিছু করিনি, শুধু একটু বাধ্য জামাতা হয়েছিলাম। যত নেশা করতে চেয়েছে করতে দিয়েছি। দিন রাত নেশা করতে করতে যখন আসক্তির চরম পর্যায়ে, তখন বন্ধ করে দিয়েছি সব। ব্যাস, আর কিছু করিনি, কিচ্ছু না। বছরখানিক পরের কথা, কোন এক শীতের মধ্যরাতে ছাদে বসে আছে দুজন কপত কপতি। অন্ধকারে ছায়ার মতো লাগছে মানুষ অবয়ব দুটো। অমাবস্যা গেল গতকাল, আলোর আও নেই, চারদিকে গুটগুটে অন্ধকার। এমন পরিবেশে রাতের বেলা ছাদে আসা মানে ভূতের সঙ্গে নিশ্চিত সাক্ষাৎ। এমনটাই বলে শরণকে ধরে বেঁধে নিয়ে এসে বসে আছে গুটি। কিন্তু দীর্ঘক্ষণ কোনো ভূত বাবাজির আগমন না ঘটায় গুটি উঠে পড়ল, বিরক্ত সুরে বলল, ধুর, সঙ্গে এক ভূত নিয়ে এসেছি, আর কে আসবে? এটা দিয়েই সারা জীবন কাজ চালাতে হবে। এই ভূত এখন রোমান্টিক মুডে আছে, বেডরুমে যাবে না, ছাদেই অ্যাডভেঞ্চার ফিল করাবো। গুটি দৌড়ে পালালো, শরণ পিছু ছুটল। নিঃশব্দে দুজনে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো পুরো ছাদ জুড়ে। পুরো শহর জুড়ে নিস্তব্ধতা, শুধু শরণের আঙিনায় দুজোড়া পায়ের আওয়াজে মুখরিত পুরো ছাদ। এর মধ্যে সিঁড়ি দিয়ে ছাদে উঠছিল মানিক। ছাদে কারো দৌড়াদৌড়ির ধূপধাপ আওয়াজ শুনে সেখানেই জ্ঞান হারালো। পাশের বিল্ডিংয়ে তার গার্লফ্রেন্ড থাকে, ফোন করে বলেছিল ছাদে আসতে, একটা জিনিস দেখাবে। কিন্তু মানিক বড্ড ভূতে ভয় পায়, আসতে চাইছিল না, তবুও গার্লফ্রেন্ডের চাপে আসতে হয়েছে। আর আসতে এই পরিণতি। ওদিকে শরণ আর গুটি ধুম করে কিছু একটা পড়ার শব্দ পেয়ে সিঁড়িতে এসে দেখে মানিক অজ্ঞান হয়ে পড়ে আছে। ওদিকে ফোন বেজে যাচ্ছে অনবরত। শরণ কিছু একটা টের পেয়ে কপাল চাপড়ালো, যা বোঝার বুঝে গেছে। কল রিসিভ করে বলল, নিতু, তোমার মানিক ভূতের ভয়ে জ্ঞান হারিয়েছে। ওপাশ থেকে কি বলল তা শুনতে পেল না গুটি। শরণকে তাড়া দিয়ে বলল, ভাইকে রুমে নিয়ে চলো জলদি, জ্ঞান ফেরাতে হবে। ইস, কোথায় কোথায় ব্যথা পেল কে জানে। শরণের রোমান্টিক মুডে জল ঢেলে মানিক চড়ে বসলো কাঁধে। শরণ বিড়বিড়িয়ে গালি দিয়ে বলল, শালা, মানুষ আর ভূতের দৌড়ের পার্থক্য বুঝিস না। কোথায় বউকে কোলে নেব বলে দৌড়াচ্ছিলাম, অথচ কোলে উঠে এলি তুই। কয়েকদিন পর থেকে হঠাৎ করেই গুটির শরীর খারাপ হতে লাগলো, যেমন বমি তেমন অরুচি। ডাক্তার দেখিয়ে জানা গেল নতুন অতিথি আসছে ঘরে। গুটির চেয়েও বেশি উচ্ছ্বসিত আর আনন্দে পাগল প্রায় শরণ। কি করবে কি বলবে সব যেন ভুলে বসেছে। এক লহমায় গুটির সকল দায়িত্ব কেড়ে নেওয়া হলো। রান্নাবান্না থেকে সকল কাজ শরণ আর মানিক ভাগাভাগি করে নিল। গুটির কাজ শুধু হুকুম করা। দুজন মিলে গুটিকে এমনিতেই মাথায় করে রাখত। এবার তো যেন আকাশে তুলে রাখে এমন অবস্থা। একটা সময় ছিল গুটির নিজেকে শূন্যলতা মনে হতো, যেখানে ছুঁয়ে দিত সেখানেই যেন ধ্বংস নামত। এখন আর মনে হয় না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী মনে হয় গুটির। খুশিতে কান্না আসে। আগেও তো কত কাঁদত, কিন্তু চোখের জল গড়াতো কত শত আফসোসে। গুটি এখন রোজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এই সুখের অশ্রু কোনো দিন শেষ না হোক, আজীবন বহাল থাকুক। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।
এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।